আচ্ছা, যারা জয়েন করছো আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাবা। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। স্বর্ণা, আমাদের সাথে স্বর্ণা আছে। ওয়ালাইকুম আসসালাম। নামিরা হাসান, আচ্ছা। সাজিদ, তোমাকে আমি চিনি। তুমি কি প্রি মেডিকেলে ছিলা সাজিদ? আচ্ছা, আমাদের সাথে আরও আছে ইসরাত জাহান। আচ্ছা, যারা যারা দেখছো একটু কমেন্ট করো যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তোমরা। এই যে তোমাদের আহনাব ভাইয়াও ক্লাসে চলে এসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা তো জানো না, তোমাদের জন্য আজকে আমি একটা জিনিস আছে ক্লাস শেষে, যারা লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবা সবার জন্য বিরিয়ানি বা কাচ্চি কিছু একটা পাবা, বুঝছো? ওই যে রান্না চলতেছে, ক্লাস শেষে সবার জন্য নিয়ে আসা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে তো আমরা ক্লাসটা শুরু করতে পারি। আর তোমরা যারা যারা আছো তারা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ছেলেরা তাদের বান্ধবীদের মেনশন করে দাও, মেয়েরা যারা আছো তারা তাদের বন্ধুদের মেনশন করে দাও। সবাইকে টেনে ধরে ক্লাসে নিয়ে আসো আর বলবা অন্বেষা আপু বিরিয়ানির আয়োজন করছে, বুঝছো? বিরিয়ানি খাইতে চাইবা তো এসে যাও, শীতকালও চলতেছে, তোমাদেরকে গরম গরম কাচ্চি বিরিয়ানিও খাওয়ানো হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ক্লাসে আসি, ক্লাসে ব্যাক করি। অনেকেই আমাদের সাথে জয়েন করেছো, ওকে। তাহলে আমরা ক্লাসে আসি। ক্লাসে আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটা দেশে বসবাস করি। আমরা কে কতটুকু আজ আমাদের দেশ সম্পর্কে জানি, আজকে এটা আমরা দেখবো ক্লাসে। আমরা অনেক কিছু সম্পর্কে জানবো। বাংলাদেশ এত ইন্টারেস্টিং একটা কান্ট্রি, আমরা এই সব কিছু আজকে জানবো, বুঝতে পারছো? আচ্ছা, প্রথমেই আমরা আসি। প্রথমে কি আছে? বাংলাদেশের পরিচিতি। প্রথমেই আমরা শুরু করব। তোমাকে অ্যাজ এ পার্সন আমি যদি আইডেন্টিফাই করতে চাই, তোমাকে কি দিয়ে ডাকবো? তোমাকে অবশ্যই আমি তোমার নাম ধরে ডাকবো, ঠিক আছে না? আচ্ছা, আমাদের ক্লাসে আজকে যারা যারা আছো তাদের কয়েকজনের নাম ধরে আমি বলি। আচ্ছা, আমাদের আছে নীলা। আচ্ছা, নীলা আছে, তারপর হচ্ছে রাবেয়া আছে, আহনাফ আছে, তানজিনা আছে। এখন তোমাকে যদি আমি অ্যাজ এ পার্সন আইডেন্টিফাই করতে চাই, তোমার একটা কি লাগবে? নাম লাগবে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশেরও নিশ্চয়ই একটা নাম আছে। কি নাম? সাংবিধানিক নাম। এই বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা এমসিকিউতে আসলে অনেকে ভুল করে। কোন জায়গায় ভুল করে? যারা প্রশ্নকর্তা ওরা কিন্তু খুব চালাক। এই যে এখানে একটা কমা আছে, এটা অনেক সময় ওরা পরে দিয়ে দেয়, এস এর পরে দিয়ে দেয়, কিন্তু এটা এস এর পরে হবে না, এটা এস এর আগে হবে। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যার বাংলা কি? বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা কি জানি বাংলাদেশ একটি কোন ধরনের দেশ? গণপ্রজাতন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছ। বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সাংবিধানিক রাষ্ট্রভাষা কি? বাংলা। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা, সাংবিধানিক জাতীয়তা হচ্ছে বাঙালি এবং সাংবিধানিক নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। এখন জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে পার্থক্যটা কি এটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা, জাতীয়তাটা হচ্ছে মূলত জাতিগত বা মনস্তাত্ত্বিক আত্মপরিচিতি, বা তুমি নিজেকে কি হিসেবে ফিল করো, অ্যাজ এ বাঙালি ফিল করো, ঠিক আছে না? আর যে নাগরিকত্ব আছে এটি মূলত হচ্ছে তোমার আইনি স্বীকৃতি, অর্থাৎ তুমি যে এই দেশের নাগরিক, তোমাকে একটা ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিচ্ছে না, এই জন্ম নিবন্ধনটা হচ্ছে তোমার আইনি একটা পেপার, যেটাকে কি বলা হয়? যেটাকে নাগরিকত্ব বলা হয়। এবং সেই নাগরিকত্বটা কি? বাংলাদেশি। বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, যেহেতু মেজরিটি কি? ইসলাম। আচ্ছা, ওকে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানীর নাম হচ্ছে চট্টগ্রাম। আমার বাসা চট্টগ্রামে। আমি যখনই স্লাইডে চট্টগ্রামটা দেখে আমার অনেক প্রাউড ফিল হয়। ঢাকারও নিশ্চয় অনেক আছো, ঢাকার কে কে আছে একটু কমেন্ট করে জানাও। এবং এই চট্টগ্রামটা আরেকটা গর্ব করার বিষয় হচ্ছে, এই চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জেলা, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1966 সালে। কত সালে? 1966 সালে। এবং বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কি বলতো? কুষ্টিয়া। কুষ্টিয়াকে আরও একটা জিনিসের জন্য বিখ্যাত বলা হয়, এটা বলবো না, এটা আমরা যারা প্রি মেডিকেলে ক্লাস করেছো তারা জানো, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। গোল্ডেন ভিলেজ পড়াইছিলাম, মনে পড়তেছে? আচ্ছা, ঠিক আছে। এখানে ব্রাহ্মণবাড়িয়াও আছে। ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক রাজধানী কিভাবে হয়? এটাকে তো মারামারির রাজধানী বলা দরকার ছিল, তাই না? ব্রাহ্মণবাড়িয়ার কারা কারা আছো? আচ্ছা,
এরপর আমরা দেখি বাংলাদেশের আয়তন পূর্বে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু এটা বেড়ে এখন হয়েছে 1,47,610 বর্গ কিলোমিটার, অর্থাৎ বেড়েছে 570 থেকে 610। কেন বেড়েছে? প্রাপ্ত ছিটমহল সহ। এখন ছিটমহল শব্দটার সাথে তো তোমরা ইউজ টু না, চলো এখন আমরা ছিটমহল ব্যাপারটা তোমাকে বোঝাই। আচ্ছা, আমাদের শারমিন আছে। শারমিন কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া নাকি কুষ্টিয়া থেকে? ওকে, আচ্ছা, আমাদের যে প্রাপ্ত ছিটমহল ব্যাপারটা কি? ছিটমহল হচ্ছে বাংলাদেশের ছোট ছোট কিছু অঞ্চল বা জায়গা যেটা ভারতের মধ্যে ছিল, আবার ভারতের কিছু ছোট ছোট অঞ্চল বা জায়গা যেটা বাংলাদেশের মধ্যে ছিল। তোমাকে যদি আরো সহজ করে বোঝাতে চাই, যেমন তোমার পাশের এলাকার পাশের মানুষের সাথে তোমার কি নিয়ে বেশি ঝগড়া হয়? ভিটা জমি জমা নিয়েই ঝগড়া হয়। কেন? বলে কি আমার একটু জায়গা তো তোমার জায়গাতে পড়ে গেছে, তুমি ওটা ছাড়ো, টাকা দাও, টাকা দিয়ে ওই জমি নিয়ে নাও, এভাবে একটা ব্যাপার হয়। অর্থাৎ আমার কিছু জায়গা তোমার বাসার ভিতরে, তোমার বাসার কিছু জায়গা, তোমার কিছু জায়গা আমার বাসার ভিতরে পড়ছে, এই জিনিসটা হচ্ছে ছিটমহল। তো বাংলাদেশের যতটা ছিটমহল ভারতে ছিল তার সংখ্যা হচ্ছে 111টি, এবং ভারতের যতটা ছিটমহল বাংলাদেশে ছিল তার সংখ্যা হচ্ছে 51টি। আশা করি ছিটমহল ক্লিয়ার। ছিটমহল ক্লিয়ার কিনা বলো তো বাচ্চারা? ছিটমহল ক্লিয়ার? আচ্ছা, ছিটমহল ক্লিয়ার হলে আমরা পরে চলে আসি। পূর্বে বাংলাদেশের আয়তন ছিল 56,000 বর্গমাইল, কিন্তু এটা বর্তমানে হয়ে গেছে 56,977 বর্গমাইল। অর্থাৎ ছিটমহল, তারপর বঙ্গোপসাগরের দিকে সাগরের কিছু জায়গা আমরা পেয়েছি, এটা আমরা পরে পড়বো। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের আয়তনটা আসলে এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা। এই টপিকটা, আগের টপিকটা ক্লিয়ার কিনা বলো? আগের টপিকটা ক্লিয়ার কিনা বলো তো বাচ্চারা? আচ্ছা, যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিকভাবে তার অবস্থানটা কোথায়, অথবা বৈশ্বিকভাবে তার অবস্থানটা কোথায়, এটা আমরা একটু ম্যাপে বোঝার ট্রাই করব। আচ্ছা, এই ক্লাসে একটু বলে রাখি, যারা যারা সাধারণ জ্ঞান ক্লাস করছো বা যারা যারা প্রিপারেশন নিবে, যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে তোমার দুইটা ম্যাপ মাস্ট থাকা লাগবে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আর একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? দুইটা ম্যাপ মাস্ট সাথে রাখবা। আচ্ছা, যারা কিনো নাই তারা পরে কিনে নিও, এই ক্লাসের পর কিনে নিও, কারণ ম্যাপ খুবই ইম্পর্টেন্ট। তোমরা এবারের প্রশ্ন দেখবে এবং লাস্ট বারের প্রশ্ন দেখবে। এবারে কিন্তু তোমাদের হচ্ছে চিকেন নেক নিয়ে একটা প্রশ্ন আসছে, এটাও আমরা পড়বো আজকের ক্লাসে। ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট, তুমি মুখস্থ করার চাইতে ম্যাপ দেখে পড়লে তোমার এই বিষয়গুলো আরো বেশি ইজিয়ার হবে। আচ্ছা, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই টপিকে আসি। আচ্ছা, অতিক্রান্ত আন্তর্জাতিক সীমারেখার আসার আগে আমরা একটা গোল চিহ্ন দিয়ে বাংলাদেশের অবস্থানটা বোঝার ট্রাই করি। ধরি এটা হচ্ছে একটা পৃথিবী। এই যে গোলটা যদিও সুন্দর হয় না, বাট আমার মনে হয় আমি যথেষ্ট পারফেক্টলি অঙ্কন করেছি। আচ্ছা, একটা ম্যাপের উপরের দিকটা হয় উত্তর দিক এবং নিচের দিকটা হয় দক্ষিণ দিক, ডান পাশের দিকটা হয় পূর্ব দিক এবং বাম পাশের দিকটা হয় পশ্চিম দিক। ওকে, এই যে আমরা এই পৃথিবী দেখতে পাচ্ছি, এই পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা গিয়েছে। এই রেখাটার নাম কি জানো? এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষ রেখা। সবাই খাতায় অঙ্কন করো আমার সাথে সাথে, নিরক্ষ রেখা। ওকে, এই নিরক্ষরেখা পুরো পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। আমি এই যে বিষয়গুলো বলছি এগুলো এমন না যে এগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে কতটুকু জায়গায় এগুলো আসবে না, যেটা আসবে আমি শেষে বলে দেবো, কিন্তু তোমাদেরকে বাংলাদেশের অবস্থানটা বোঝানোর জন্য কিন্তু আমি এই জিনিসটা বুঝাচ্ছি। আচ্ছা, এই যে আমরা নিরক্ষরেখা দেখতে পাচ্ছি, এই নিরক্ষরেখার উপরের দিকে 23.5 ডিগ্রি অক্ষরেখা একটি আছে। এই অক্ষরেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি। আচ্ছা, ঠিক আছে, আমরা কর্কট ক্রান্তি পড়লাম। এবং ঠিক নিচের দিকে 23.5 ডিগ্রিতে আরেকটা রেখা আছে, 23.5 ডিগ্রিতে আরো একটা রেখা আছে, যে রেখার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি। ওকে, আচ্ছা, মকর ক্রান্তি। এই যে আমরা এখন মূল মধ্য বরাবর নিরক্ষরেখা পেলাম, তারপর এই দিক দিয়ে কর্কট ক্রান্তি পেলাম, এরপর মকর ক্রান্তি পেলাম। এরপর আমরা এটাকে উপর থেকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা রেখায় ভাগ করে ফেলবো, যেই রেখাটা হচ্ছে পুরো পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমের মাঝ বরাবর এসেছে, অর্থাৎ পৃথিবীটাকে পূর্ব এবং পশ্চিম দিকে সমান দুভাগে ভাগ করে ফেলেছে। এবং এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্য রেখা, মূল মধ্য রেখা। আচ্ছা, এখানে আমরা
এই মূল মধ্যরেখা থেকে এই যে এইটুকু জায়গা আছে এটাকে আমরা আবার সমান 2 ভাগে ভাগ করে ফেলবো। এই রেখার নাম হচ্ছে 90 ডিগ্রি অক্ষরেখা, 90 ডিগ্রি অক্ষরেখা। আশা করি বুঝতে পেরেছো এটা। অথবা এটাকে বলে পূর্ব দ্রাঘিমা রেখা, অথবা কি বলে পূর্ব দ্রাঘিমা রেখা। ওকে, এই পূর্ব দ্রাঘিমা রেখা এবং কর্কট ক্রান্তি রেখার ঠিক এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশের অবস্থান। কোন জায়গায়? এই কর্কট ক্রান্তি অঞ্চলটা হচ্ছে খুবই দুর্যোগপূর্ণ অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে খুবই ঝড় বৃষ্টি হয়। যেমন দেখবা আমাদের কিন্তু সিজন চেঞ্জ হয়, ঝড় বৃষ্টি হয়, ঘূর্ণিঝড় হয়, এই জিনিসগুলোই এই জায়গায় ঘটে। বাংলাদেশের অবস্থানটা তাহলে কোথায়? বাংলাদেশের অবস্থান কর্কট ক্রান্তি রেখা এবং পূর্ব দ্রাঘিমা রেখার মাঝখানে। এই যে পাশে এই ম্যাপটা দেখলে খেয়াল করবা, এই দিকে যে এই রেখাটা গেছে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এবং উপর থেকে নিচের দিকে যেটা এসেছে সেটা হচ্ছে 90 ডিগ্রি অক্ষরেখা, বা যেটাকে আমরা বলছি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে কোন দুটো ইন্টারন্যাশনাল লাইন বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে? একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং অন্যটা কি? অন্যটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা। এই দুটো আন্তর্জাতিক রেখা একটা জায়গায় মিলিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে গোল করে লাল চিহ্ন দেওয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা, এই জায়গাটাতে হচ্ছে এই দুটো রেখা মিলিত হয়েছে, এবং সেই জায়গাটা হচ্ছে ফরিদপুরের ভাঙা অঞ্চল। ফরিদপুরের কোন অঞ্চল? ভাঙা অঞ্চল। দেখি ফরিদপুরে কারা কারা আছে একটু কমেন্ট করো তো, এবং এই টপিকটা ক্লিয়ার কিনা একটু বলো, এই টপিকটা ক্লিয়ার কিনা বলো, এবং ফরিদপুরের কারা কারা আছে এটা একটু বলো। আচ্ছা, এখন এখান থেকে প্রশ্ন আসলে কি আসতে পারে? সর্বোচ্চ বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আন্তর্জাতিক রেখা কয়টি? 2টি। কি কি? একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং অন্যটি হচ্ছে 90 ডিগ্রি অক্ষরেখা বা পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে, আর এই দুটো আন্তর্জাতিক লাইন কোথায় মিলিত হয়েছে? ফরিদপুরের ভাঙাতে। এই তো, এই তিনটা জিনিস জানলেই হবে, বাকিটা তোমাকে বোঝানোর জন্যই বলেছি। ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? স্বর্ণা ক্লিয়ার, ওকে। শিশির ক্লিয়ার, মাহবুব ওকে ক্লিয়ার। আচ্ছা, তোমাদের লাবিব ভাইয়াও কমেন্ট করছে। আচ্ছা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। এবার আসি মানচিত্র। বাংলাদেশের এই যে আকৃতি, এই আকৃতি যে হলো, এটা কিভাবে হলো? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয় কখন? বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। এখন আমাদের সবার ধারণা, আমরা মনে হয় 1971 সালে নিজস্ব ভূখণ্ড পেয়েছি, তার মানে এই মানচিত্রটাও মনে হয় আমরা 1971 সালে পেয়েছি, ঠিক না? অনেকের এই ধারণা। কিন্তু আমরা মানচিত্রটা আসলে 1971 সালে পাইনি। আমরা এই মানচিত্রটা পেয়েছি যখন বাংলা ভাগ হয়েছিল, অর্থাৎ ধর্মের ভিত্তিতে মুসলিম হিন্দু যখন 1947 সালে ভাগ হয়ে গিয়েছিল, যখন পাকিস্তান আর ভারত আলাদা হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা এই ম্যাপটা পেয়েছি। কত সালে? 1947 সালে। তখন যিনি রেডক্লিফ ছিলেন, রেডক্লিফ হচ্ছে মূলত এর আকৃতিটা দেন, বাংলাদেশের আকৃতি দেন, যখন ধর্মের ভিত্তিতে হচ্ছে পাকিস্তান আর ভারত আলাদা হয়ে যায়, তখন বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ছিল না, বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। তো পাকিস্তানের ম্যাপও তিনিই অঙ্কন করেন। তো বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর এখন যেটা পাকিস্তান ওটা ছিল পশ্চিম পাকিস্তান। তো রেডক্লিফ একটা কমিশন গঠন করেন, ওই কমিশনের নাম দিয়েছেন রেডক্লিফ কমিশন, অর্থাৎ যিনি কমিশনটা গঠন করেন তার নামেই মূলত কমিশনটা হয়। এবং রেডক্লিফ এই যে রেখাটি আছে, এই রেখাটির নাম দেন রেডক্লিফ লাইন। কি লাইন? রেডক্লিফ লাইন, বা রেডক্লিফ কমিশনও বলা হয় যাকে, রেডক্লিফ কমিশন বা রেডক্লিফ লাইন বলা হয়। তাহলে এই লাইনটা কে আকৃতি দেন? এই লাইনটার আকৃতি দেন স্যার সিরিল রেডক্লিফ। ওনার পুরো নাম হচ্ছে স্যার সিরিল রেডক্লিফ, এবং প্রথম অঙ্কন করেন হচ্ছে মেজর জেমস রেনেল। মেজর জেমস রেনেল, লিখে রাখো, মেজর জেমস রেনেল। মেজর জেমস রেনেল ছিলেন মূলত হচ্ছে ব্রিটেনের একজন ভূগোলবিদ, এবং তিনি এর যেটা অঙ্কন করেন সেটা অঙ্কন করেন হচ্ছে 1777 সালে। কত সালে? 1777 সালে। এবং এটি যেটা মানচিত্রতে অঙ্কন করেন, মানচিত্রতে যেটা হচ্ছে পৃথিবী আছে, অর্থাৎ আমাদের যে আগে পতাকার যে ডিজাইন ছিল, এরকম করে একটা গোল ছিল, ভিতরে হচ্ছে মানচিত্রটা ছিল। এই মানচিত্রটার অঙ্কন করেন হচ্ছে, পতাকার মাঝখানে মানচিত্র অঙ্কন করেন শিবনারায়ণ দাস। কে? শিবনারায়ণ দাস।
এবং এখন পরবর্তীতে এখন যে জাতীয় পতাকা আছে, অর্থাৎ এখনেরটাতে হচ্ছে মাঝখানে পতাকা নেই, এই সরি মাঝখানে মানচিত্রের ডিজাইনটা নেই, এটা বাদে যে পতাকাটা আছে এর ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, অর্থাৎ আধুনিক পতাকা যেটা আছে এটার ডিজাইনারকে কামরুল হাসান। আশা করি এটুকু বুঝতে পেরেছো, ক্লিয়ার কিনা বলো। ও আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, আরো একটা বিষয় হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা, এই সীমানার নাম কি, এই সীমানার অ্যান্সার হবে, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হবে রেড ক্লিফ লাইন। ঠিক একইভাবে তোমাকে যদি মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কি এটা জিজ্ঞেস করে, তখন উত্তর হবে কিন্তু তাও রেড ক্লিফ লাইন, কারণ বাংলাদেশের এই পুরোটার যে বর্ডার আছে এটার নাম কিন্তু রেড ক্লিফ লাইন। আবার পাকিস্তানের সাথে ভারতের যে সীমানা আছে ওই সীমানার নামও কিন্তু রেড ক্লিফ লাইন। ক্লিয়ার কিনা বলো বাচ্চারা, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, তার আগে আমরা আরো একটা টপিক পড়বো, এটুকু ক্লিয়ার কিনা বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, মেহেরও ক্লাসে চলে আসে। মেহের কিন্তু আমার ক্লাসে খুবই অ্যাটেন্টিভ একটা মেয়ে। মেহেরের নাম কি যেন বলেছিল, আমি ভুলে গেছি, সরি মেহের, তুমি আমাকে আরেকবার মনে করিয়ে দাও তোমার নামটা যেন কি। আচ্ছা, মনে করতে পারছি না, মনে আসছে কিন্তু বলতে পারছি না। আচ্ছা, এবার আমরা দেখব বাংলাদেশের সমুদ্র সীমা। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে কেন, কারণ আমরা সমুদ্রের দিকে কিছু জায়গা পেয়েছি। এখন সমুদ্র সীমা ব্যাপারটা কি তার জানার জন্য আমরা একটু এই ম্যাপটা দেখি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিচে দিয়ে কি আছে, বঙ্গোপসাগর, অর্থাৎ দক্ষিণ দিকে কি আছে, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের এইটুকু জায়গা বাংলাদেশ কিন্তু মায়ানমার আর ভারতের থেকে পেয়েছে। আন্তর্জাতিক আদালতের মধ্যে এটার মামলা হয়েছে, এটার সলিউশন হয়েছে, সবকিছু মিলিয়ে বাংলাদেশ এটুকু জায়গা পেয়েছে। এখন এই সমুদ্র সীমা নিয়েই আমরা পড়ব। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, এবং বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এখন অর্থনৈতিক সমুদ্র সীমা এবং রাজনৈতিক সমুদ্র সীমার ব্যাপারটা একটু বলি। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে রাজনৈতিকভাবে, অর্থাৎ ভারত আর হচ্ছে মায়ানমার থেকে রাজনৈতিকভাবে যেই এরিয়াটা পেয়েছে এটাকে বলা হচ্ছে রাজনৈতিক সীমা, এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে, এখানে কিছু স্টেজ আছে বুঝছো, এগুলো অত ডিপলি আমরা পড়বো না, এখানে কিছু স্টেজ আছে। ধরলাম রাজনৈতিক সমুদ্র সীমা এইটুকু, কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমা না এইটুকু, অর্থাৎ মাঝখানের এইটুকু জায়গার মধ্যে বাংলাদেশ এখান থেকে যা যা খনিজ সম্পদ পাবে, যা যা সামুদ্রিক সম্পদগুলো পাবে, মাছ বলো, গ্যাস বলো, কয়লা বলো, যা কিছু পাবে, এই সব কিছুর অধিকার কিন্তু বাংলাদেশের। এটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা দেখি বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে কত সালে, 2012 সালে। বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে কত সালে, 2014 সালে। এবং আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক যে আইন, এই যে দুইটা দেশের সাথে আমাদের যে মামলা হইলো, আমরা যে মামলা করলাম, মামলা নিষ্পত্তির ব্যাপারগুলো কোন আইন করেছে, সমুদ্র বিষয়ক আইনের নাম কি, UNCLOS। এটার পূর্ণরূপ কি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। তারপর এইটা যেই আদালতে এই মামলাটা হয়েছে সেই আদালতকে বলা হচ্ছে ITLDS। ITLDS এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ঠিক আছে, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলোর ফুল ফর্মগুলো জানবে। ITLDS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ওকে, আচ্ছা, এই বাংলাদেশের সমুদ্র সীমার যে পূর্ণাঙ্গ চিত্র আছে, যেমন বাংলাদেশের একটা মানচিত্র আছে, সমুদ্র সীমারও নিশ্চয়ই একটা চিত্র থাকবে। এই চিত্রটা প্রথম প্রকাশ করে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, একটু আগেই পড়াইলাম। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, 250 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 225 নটিক্যাল মাইল, নাকি 212 নটিক্যাল মাইল, একটু আগেই পড়াইলাম। দেখি কে পারো। এই যে রুবাইয়া আক্তার বলছে আপু বি 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 বি, হ্যাঁ রুবাইয়া তুমি ঠিক, বি অ্যান্সার। ওকে, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, বি। আচ্ছা, 1 নটিক্যাল মাইল সমান কত জানো তোমরা, 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার। এটা তোমরা কি জানতা, 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার।
এই এ কে বলে রে? এ কে বলে? ক্লাস কি আটকে যাচ্ছে? এই এটা রাইট অ্যান্সার না দিলে কিন্তু কাচ্চি খাওয়াবো না, বিরিয়ানি খাওয়াবো না। রাইট অ্যান্সার দিতে হবে কিন্তু। যারা যারা ভুল অ্যান্সার দিচ্ছিস তাদের খবর আছে কিন্তু। তাদেরকে ব্রেকআপ ঝালমুড়ি খাওয়াই দিবে একদম বেশি মরিচ দিয়ে, ঠিক আছে? আচ্ছা রাইট অ্যান্সার দিতে হবে। এই যে এখন রাইট অ্যান্সার আসা শুরু করছে, দেখছো? এই যে কি বলে, কিসের নাম বাবাজি, মায়ের নাম বাবাজি। ঠিক আছে, এই যে রাইট অ্যান্সার আসা শুরু করছে। ওকে, আচ্ছা আমরা অর্থনৈতিক সমুদ্র সীমাটা জানলাম। এবার আসি বাংলাদেশের সীমান্তবর্তী স্থান। এত বেশি ইম্পর্টেন্ট টপিক, চাকরি পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসেনি এমনটা কখনো হয়নি। আচ্ছা, এই যে সীমান্তবর্তী স্থান বলতে আমরা মূলত বোঝাচ্ছি হচ্ছে সর্ব উত্তরে কোন জেলা উপজেলা স্থান আছে, সর্বপূর্বে কোন উপজেলা জেলা স্থান আছে, সর্বদক্ষিণে এবং সর্বপশ্চিমে। এই অবস্থানগুলো আমরা একটু দেখি। দেখো আমি প্রথমেই কি বলেছি, একটা ম্যাপের উপরের দিকে কোন দিক থাকে? উত্তর দিক। এবং নিচের দিক কি থাকে? দক্ষিণ দিক। ডান পাশে কি থাকে? পূর্ব দিক। এবং বাম পাশে কি থাকে? পশ্চিম দিক। এইবার আসি বাংলাদেশের সর্ব উত্তরের জায়গাটা হচ্ছে এই জায়গায়, আমি এখানে পয়েন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা। এবং সর্ব পশ্চিমের জায়গা হচ্ছে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা। এবার সর্ব দক্ষিণের জায়গাটা হচ্ছে এই যে চট্টগ্রামের একদম সবার নিচে, ম্যাপের নিচে এই জায়গাটা। এবং সর্বপূর্বের জায়গাটা হচ্ছে চট্টগ্রামের এই জায়গাটা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আপু সর্বপূর্বে তো এটা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে না কেন? তুমি যদি এখান থেকে সোজা একটা দাগ টানো তাহলে দেখবা এটা কিন্তু সর্বপূর্বে হচ্ছে না, বুঝছো? সর্বপূর্বে না হওয়ার কারণে আমরা এটা পূর্ব দিক বলতে পারছি না। আচ্ছা, এবার আমরা দেখি এখানে সর্ব উত্তরের জায়গাগুলো কি কি। সর্ব উত্তরের জেলা উপজেলা স্থান ক্রমান্বয়ে আমরা জানবো। সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এবং উপজেলা হচ্ছে তেঁতুলিয়া এবং স্থান হচ্ছে বাংলাবান্ধা বা জায়গিরজোদ। এই যে চিকেন নেকের বিষয়টা আসলো, চিকেন নেকের উত্তরটা কি ছিল? পঞ্চগড়। কেন ছিল এটাও বলছি। সর্ব উত্তরের জায়গা কোনটা? সর্ব উত্তরের জায়গা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়ের কে কে আছো? আচ্ছা, পঞ্চগড়ে নাকি অনেক বেশি শীত পড়েছে, তোমরা নাকি এখন কুয়াশা দেখতে পাচ্ছ। পঞ্চগড়ের মানুষ কত লাগে দেখো, শীতকাল আসলে ওরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পায়, শীতকাল আসলে তাদের ওখানে কি বলে তুষারপাতও হয় মনে হয়। আচ্ছা যাকে, এখানে সর্ব উত্তরে আছে কি? পঞ্চগড় এবং উপজেলা কি? তেঁতুলিয়া এবং স্থান হচ্ছে কি? বাংলাবান্ধা বা জায়গিরজোদ। এই কথাটা তোমরা কিভাবে মনে রাখবে? একটা ছন্দ দিয়ে সর্ব উত্তরের জায়গাগুলো মনে রাখা যায়, সেটা হচ্ছে পাঁচটা তেঁতুল বান্ধা যায়। পাঁচটা তেঁতুল বান্ধা যায় অর্থাৎ একটা তেঁতুল, দুইটা তেঁতুল, এভাবে আমরা একটা গোছাতে পাঁচটা তেঁতুল বাঁধছি, এটাকেই আমরা বলছি পাঁচটা তেঁতুল বান্ধা যায়। এই পাঁচটার তেঁতুল বান্ধা যায় পাঁচটা কথাটি দিয়ে হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া দিয়ে হচ্ছে তেঁতুল দিয়ে হচ্ছে তেঁতুলিয়া, বান্ধা দিয়ে হচ্ছে বাংলা বান্ধা, অথবা যাই দিয়ে হচ্ছে জায়গিরজোদ, যেটাই অ্যান্সার থাকে। এবার চলে যাই আমরা সর্ব দক্ষিণে, বাংলাদেশের ম্যাপের সবচেয়ে নিচে। নিচে কি আছে? নিচে আছে কক্সবাজার। সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কি? সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার। সর্ব দক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ এবং যে স্থান আছে সেটা হচ্ছে ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন। ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন। কক্সবাজারে কারা কারা এবার ভ্যাকেশনে গিয়েছো? তোমাদের তো টেস্ট পরীক্ষা শেষ, তোমরা এখন ভ্যাকেশনে যাবা নাকি ফাইনালের প্রিপারেশন নিবা? আমি হইলে তো ভাই একটা ট্যুর দিয়ে আসতাম। যাকে তোমাদেরকে আমি ট্যুরের জন্য ইনফ্লুয়েন্স করছি না, ট্যুর নাই, জীবনে পড়াশোনা করবা, চান্স পাবা, তারপর ইচ্ছা মতো ঘুরবা, ঠিক আছে? আচ্ছা, এই যে কক্সবাজার, টেকনাফ, ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন, এই জিনিসটা কিভাবে মনে রাখবা? আচ্ছা, আমি যে ছন্দগুলো দিচ্ছি এগুলো তোমরা একবার টাইপ করে ফেলো। টাইপ করে ফেললে ওটা কি হবে? মাথায় গেঁথে যাবে, পরবর্তীতে তোমাদের ওইটা রিমাইন্ড করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, ছন্দটা আমরা একটু পড়ি। বাজারের টাকা ছেঁড়া, বাজার দিয়ে আমরা মনে রাখবো কক্সবাজার, টাকা দিয়ে আমরা মনে রাখবো টেকনাফ এবং ছেড়া দিয়ে মনে রাখবো আমরা ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন। এবং সর্বপূর্বের জায়গাগুলো আমরা কিভাবে মনে রাখবো? এই যে এই স্থানগুলা। সর্বপূর্বে আছে হচ্ছে আমাদের বান্দরবান জেলা এবং উপজেলা হচ্ছে থানচি এবং যেই স্থান আছে সেই স্থানের নাম হচ্ছে আখাইনঠং। এটা আমরা মনে রাখবো বান্দর থানায় আসছে। কে আসছে? বান্দর থানায় আসছে। বান্দর দিয়ে মনে রাখবো আমরা বান্দরবান, থানায় দিয়ে মনে রাখবো থানচি এবং আসছে দিয়ে মনে রাখবো আখাইনঠং।
কি মনে রাখবো? আখাইন ঠং। এবার আসি সর্বপশ্চিমের এই যে এই স্থানের যে জেলা উপজেলা স্থান আছে এগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এটার ছন্দটা আমি একটু বলে দিই। চাপা শিবের মনে। চাপা একটা মেয়ে। চাপা কার নাম আছে বলো তো? চাপা, দোলন চাপার চাপা। চাপা কার মনে? শিবের মনে। চাপা শিবের মনে কথাটি দিয়ে আমরা মনে রাখবো। চাপা দিয়ে মনে রাখবো চাপাই নবাবগঞ্জ, শিবের দিয়ে মনে রাখবো শিবগঞ্জ, এবং মনে দিয়ে মনে রাখবো আমরা মনাকষা। মনে দিয়ে কি মনে রাখবো? মনাকষা। ইজি লাগছে কিনা বলো বাচ্চারা? এই যে সর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের জেলা উপজেলা স্থান, এত ইম্পর্টেন্ট একটা টপিক, এত সুন্দর সুন্দর ছন্দ দিয়ে আমরা মনে রেখেছি। ইজি লাগছে কিনা বলো? ইজি লাগছে কিনা বলো? আচ্ছা আচ্ছা, অনেকের টেস্ট এক্সাম চলছে। হ্যাঁ, 8 তারিখ থেকে আবার অনেকের শুরু। তোমাদের টেস্ট এক্সাম সবার শেষ হবে কখন? ওকে, আচ্ছা। এই যে এতক্ষণ যেই জিনিসগুলো পড়ালাম, এই জিনিসগুলো না আমরা এখানে অনেক সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। এতক্ষণ তো এটা ছন্দ দিয়ে আমরা পড়েছি। এই যে দেখো, 5টা তেঁতুল বান্ধা যায়, তারপর বাজারের টাকা ছেঁড়া, বান্দর থানায় আসছে, চাপা শিবের মনে, এই জিনিসটা আমরা সুন্দর করে ছকে লিখে দিয়েছি। এই ছকটা স্ক্রিনশট দিয়ে নাও, এই ছকটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি সরলাম, তোমরা স্ক্রিনশট দাও। আচ্ছা, স্মৃতি অনেক ইজি। ওকে, আচ্ছা, এবার আমরা আসি বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, জনসংখ্যার দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে কোন জেলা বিভাগগুলো ছোট বড়। এখানে অনেকগুলো জেলা আছে। কে কোন জেলার এটা আমাকে একটু জানাও। আমি চট্টগ্রামে, তোমরা এখানেই দেখতে পাবা, মানে বড় বড় বিশাল বিশাল জিনিসগুলোর মধ্যে চট্টগ্রাম আছে। অনেক প্রাউড করার বিষয় না? চট্টগ্রামের কারা কারা আছে একটু বলো তো? চট্টগ্রামের কারা কারা আছো? আচ্ছা, নাজিয়া, নাজিয়ার কালকে টেস্ট এক্সাম। ও আচ্ছা। আচ্ছা দেখো, আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এবং সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ অথবা সিলেট। এটা ময়মনসিংহই দিও তোমরা। আচ্ছা, সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙ্গামাটি, এবং আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। রাঙ্গামাটি আর নারায়ণগঞ্জ। উপজেলা, থানা, সিটি কর্পোরেশন এগুলো আসে কিন্তু কম আসে, কিন্তু বিভাগ জেলা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখবা। আর জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা, এটা বসতিপূর্ণ। আবার সবচাইতে জনসংখ্যার দিক দিয়ে সবচাইতে বৃহত্তম জেলা হচ্ছে তাও ঢাকা। আবার আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম হচ্ছে, জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। আবার জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম যে জেলা আছে সেটা হচ্ছে বান্দরবান। এই দুইটা জিনিস, বিভাগ আর জেলাটা বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখবা, বুঝছো? আচ্ছা, এরপর কিন্তু আমরা একটা এমসিকিউ সলভ করব। দেখি কে কে অ্যান্সার দিতে পারো। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? কে কে অ্যান্সার করতে পারবা? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? কে কে অ্যান্সার করতে পারবা? দেখি কে কে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, সিথি ময়মনসিং থেকে। আচ্ছা, ময়মনসিংহের তো সবগুলো বিভাগ, আবার সবগুলো জেলা হচ্ছে তোমার বর্ডারের সাথে। ময়মনসিং আর সিলেটের সবগুলো জেলা উপজেলা যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে বর্ডারের সাথে লাইন। ঠিক আছে, তোমরা কি বর্ডারে ঘুরতে গেছিলা কখনো? আচ্ছা, গাজীপুর থেকে আছে আমাদের তানজিনা। আচ্ছা, শান্তা মানিকগঞ্জ থেকে। পাবনা থেকে একজন আছে তাসনিম। আচ্ছা, এখানে সারা বাংলাদেশ থেকে অনেকেই ক্লাস করছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? কে কে অ্যান্সার করতে পারবা? দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট নাকি পঞ্চগড়? তোমাদের এখানে হচ্ছে আমার লালমনিরহাটের একটা ফ্রেন্ডও ক্লাস করছে, ওর আইডিটা আর বললাম না। আচ্ছা, লালমনিরহাটের আছে একজন। ঠিক আছে, দেখি বলো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট নাকি পঞ্চগড়? কে 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 অ্যান্সার দিতে পারবা? আচ্ছা, সবার আগে অ্যান্সার দিয়েছে উম্মে নাজিয়া। আচ্ছা, ডি আপু। ওকে, ডি, হ্যাঁ অ্যান্সার ডি। আচ্ছা, তানজিনা ইসলাম শান্তার আপু, ডি ডি ডি, হ্যাঁ তানজিনা রাইট আসো, ডি। মেহের, ডি। ওকে, সবাই ভালো, একদম অ্যাটেন্টিভলি ক্লাস করছে। আচ্ছা সিথি, তুমি নিজেই ঘুরতে যাও না এখন? আমার তো ময়মনসিং ঘুরতে যাওয়ার ইচ্ছা। ময়মনসিং নাকি অনেক সুন্দর একটা সিটি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই রাইট অ্যান্সার দিছো, তাইলে আমরা পরের প্রশ্নে চলে যাই। কোন জোড়াটি বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা? একটু ট্রিকি কোয়েশ্চেন, বাট একটু চিন্তা করো, রিমাইন্ড করো, পারবা। কোন জোড়াটি বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা, অর্থাৎ আয়তনের দিক দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম জেলা কোন জোড়াটি? রাঙ্গামাটি নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি মেহেরপুর, ময়মনসিংহ ঝালকাঠি নাকি বান্দরবান মেহেরপুর? দেখি কোনটা অ্যান্সার হবে। দেখি কে আগে বলতে পারে। দেখি কে আগে বলতে পারে। আচ্ছা,
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা? বিভাগ বলি নাই কিন্তু, জেলা বলছি, ঠিক আছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম কিসের ভিত্তিতে? আয়তনের ভিত্তিতে। দেখি বলো এখান থেকে কোন জোড়াটা সঠিক? রাঙামাটি নারায়ণগঞ্জ, রাঙামাটি মেহেরপুর, বান্দরবান মেহেরপুর, নাকি ময়মনসিংহ ও ঝালকাঠি? কে বলতে পারবা? এই যে সবার আগে একটাকে পেয়ে গেছি, সুবর্ণা রয়। সুবর্ণা রয় সবার আগে রাইট অ্যান্সার করেছে, তারপর অ্যান্সার করেছে মিতুল। ওকে, আচ্ছা সূচনা, হ্যাঁ ময়মনসিং যাব। তোমরা চান্স পাও, তোমরা আসো অফিসে, সবাই দেখা করো, যারা যারা চান্স পাবা সবাই তো অফিসে নিশ্চয়ই আসবা দেখা করার জন্য। তোমাদের সাথে পরিচিত হয়ে গেলে ভালোভাবে আমরা ময়মনসিং সবাই টিম নিয়ে ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা দেখি বলো সবচেয়ে কোন জোড়াটি বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা? আচ্ছা সবাই রাইট অ্যান্সার করছে, রাঙামাটি ও নারায়ণগঞ্জ। গুড, ভেরি গুড, এ। ওকে, এ অ্যান্সার সবাই পেরেছে। আচ্ছা এবার আসি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। আগের টপিকটা ক্লিয়ার? আগের টপিকটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা বাংলাদেশ আর বাংলাদেশের সীমানা দেখার আগে আমরা এই ম্যাপটা একটু ভালোভাবে দেখব। তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, একদম টেনশন করার বিষয় না, তোমরা এগুলো খুব সুন্দরভাবে দেখে দেখে পড়তে পারবা। কিন্তু তুমি নিজেও একটা ম্যাপ কিনে রাখবা, দুইটা ম্যাপ কিনবা, একটা ওয়ার্ল্ড ম্যাপ, একটা বাংলাদেশের ম্যাপ, যাতে তোমার দেখে দেখে পড়তে বেশি সুবিধা হয়। আচ্ছা দেখো এখানে বাংলাদেশের আশেপাশে যে বর্ডারগুলো আছে এগুলো আমরা একটু দেখি। বাংলাদেশের এইখান থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত যে জায়গা আছে এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ। এবং এ পাশে আমরা এইটুকু পিঙ্ক কালারের যে জায়গা দেখতে পাচ্ছি, এই যে এইটুকু পিঙ্ক কালারের জায়গা, এটা হচ্ছে ভারতের আসাম। এবং এখানে যে হলুদ রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেঘালয়। এবং এই পাশে আছে হচ্ছে ত্রিপুরা, এবং এই পাশে আছে হচ্ছে মিজোরাম, এই যে বেগুনি কালার অংশটা মিজোরাম। এবং এইটুকু জায়গা যেটুকু নিচে আছে এটা হচ্ছে মায়ানমারের দুইটা অঞ্চলের সাথে হচ্ছে আমাদের সংযোগ আছে। একটা হচ্ছে রাখাইন, আরেকটা হচ্ছে চীন। চীন চীন দেশ না কিন্তু, চীন প্রদেশ। চীন হচ্ছে মূলত মায়ানমার বা বার্মা যেটাই বলি না কেন এটারই একটা প্রদেশ। তাহলে কোন দুটো অঞ্চলের সাথে মায়ানমারের কোন দুটো অঞ্চলের সাথে বাংলাদেশের বর্ডার আছে? একটা হচ্ছে রাখাইন এবং অন্যটা হচ্ছে চীন প্রদেশ। রাখাইন আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে চীন প্রদেশ, ঠিক আছে? আচ্ছা তাহলে ভারতের কয়টা অঞ্চলের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করেছে? 1 2 3 4 5, 5টা অঞ্চলের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করেছে। আর মায়ানমারের কয়টার সাথে? টোটাল 2টার সাথে। আচ্ছা এর আগের স্লাইডে আমরা একটু চলে আসি, দেখি বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত এবং অন্যটি হচ্ছে মায়ানমার। বাংলাদেশের সাথে ভারতের যে সীমানাটা আছে এটা হচ্ছে পঞ্চম বৃহত্তম সীমানা, পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমানা। তাহলে চিন্তা করো আমাদের আশেপাশে পুরোটা সব দিকে হচ্ছে শুধু কে? ভারত আর ভারত। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, ভারতের সঙ্গে মোট সীমান্তবর্তী জেলা আছে হচ্ছে 30টি, এবং মায়ানমারের সাথে মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। সেই 3টিগুলো কি কি? বান্দরবান, কক্সবাজার এবং রাঙামাটি। আমরা এটা বকর কথাটি দিয়ে মনে রাখবো, বকর নাম একজনের, বকর অনেকের নাম হয় না, ওই বকরের ব দিয়ে হচ্ছে বান্দরবান, ক দিয়ে হচ্ছে কক্সবাজার এবং র দিয়ে হচ্ছে রাঙামাটি। এবং রাঙামাটি এমন একটা জেলা যেই জেলার সাথে অ্যাট এ টাইম ভারত আর মায়ানমারের একই সাথে বর্ডার আছে। অর্থাৎ এই যে আমরা একটু ম্যাপটাতে যাই, এই যে ম্যাপের এই জায়গাটাতে হচ্ছে ভারত, এইদিকে এই জায়গা হচ্ছে রাঙামাটি, এখানে একই সাথে মায়ানমারের বর্ডারও আছে, একই সাথে ভারতের বর্ডারও আছে। এবং রাঙামাটির এই জায়গাটার নাম হচ্ছে নাইখাংছড়ি। লিখে রাখো তোমরা কোন জায়গা? নাইখাংছড়ি, নাইখাংছড়ি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ভারত ও মায়ানমার উভয়ের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একটি, সেটা কোন জেলা? সেটা হচ্ছে রাঙামাটি জেলা। এবং ভারতে ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে কুমিল্লা। এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই সেটা হচ্ছে বান্দরবান ও কক্সবাজার। কারণ বান্দরবান আর কক্সবাজারের সাথে তো মায়ানমারের সীমানা, তাহলে বান্দরবান আর কক্সবাজারের সাথে ভারতের সীমানা নেই। বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে যে জেলা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এগুলো জানার দরকার নাই, তোমরা এই লাস্টের দুটো বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখো। বাংলাদেশের দুটি বিভাগের সাথে ভারত ও মায়ানমারের কোনো সীমানা সংযোগ নেই, সেই দুটি কি? ঢাকা এবং বরিশাল। ঢাকা এবং বরিশাল। বরিশালের দিকে আরেকটা ব্যাপার আছে, ওটাও বলবো। ঢাকা আর বরিশালের দিকে কিন্তু কোনো সীমানা নেই বরিশালের সাথে। বাংলাদেশের সাথে দুটি বিভাগের সবগুলো জেলারই সীমান্ত রয়েছে। একটু আগে যে ময়মনসিং এর ছিলা, ময়মনসিং ঘুরতে নিয়ে যাওয়া বলছো না, সে দেখো যে তোমার ময়মনসিং আর সিলেটের সবগুলো জেলার সাথে কিন্তু সংযোগ আছে। কার সাথে সংযোগ
সংযোগ? ভারতের সাথে সংযোগ। তোমরা ভারতের অনেক ক্লোজ ফ্রেন্ড, তাই না? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। ভারতের পেটের ভেতর বাংলাদেশ, আসলে ভারতের পেটের ভেতর না, ভারতের গলায় বাংলাদেশ। চিকেন নেক বলছে না, চিকেন নেক কেন বলছে এটাও দেখাবো। আচ্ছা এই যে দেখো এতক্ষণ যে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমের ব্যাপারগুলো পড়লাম, দেখো বাংলাদেশের উত্তরে আছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। কি কি আছে? পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। এবং দক্ষিণে আছে হচ্ছে বঙ্গোপসাগর, মিয়ানমার, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। এগুলো হচ্ছে মূলত আরও নিচে ম্যাপের নিচে দিকে এসে অল্প ছোট ছোট কিছু দ্বীপ আছে, এগুলো মূলত ভারতেরই দ্বীপ। এই দ্বীপপুঞ্জগুলো আছে হচ্ছে বাংলাদেশের দক্ষিণে। এবং বাংলাদেশের পূর্বে সীমানা রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমারের সাথে। এবং পশ্চিমের পুরোটা অঞ্চল জুড়ে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। কোন রাজ্য? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এই ছকটা সবাই স্ক্রিনশট দাও, আপাততের জন্য স্ক্রিনশট দাও, পরে আমরা স্লাইড প্রোভাইড করে দিব। আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা বলো? সীমান্তবর্তী অঞ্চলগুলো ক্লিয়ার কিনা বলো? আবার এইদিকে আমরা সেভেন সিস্টার্স দেখতে পাচ্ছি, এই যে এখানে কালারফুল যে দেশগুলো অঞ্চলগুলো আছে এগুলো কিন্তু ভারতের সেভেন সিস্টার্স। আমরা সেভেন সিস্টার্স নিয়ে যখন পড়বো তখন আমরা বলবো। এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ওকে। আচ্ছা আম্মু ঘুরতে যেতে দেয় না। আচ্ছা এক্সাম শেষ হইলে আন্টিকে বইলো যে আম্মু আমার ঘুরতে যাইতে দাও, তখন হয়তো আন্টি ঘুরতে যাইতে দিবে। আচ্ছা ভারতের গলার কাটা বাংলাদেশ, ঠিক বলছো, ঠিক বলছো মিস বাহুল। ওকে ক্লিয়ার হইলে ক্লিয়ার বলো বাচ্চারা, ক্লিয়ার হইলে ক্লিয়ার বলো, তাহলে আমি নেক্সট টপিকে মুভ করব। ওকে ঠিক আছে, গরিবের চিহ্ন, ঠিক আছে রাখান চিহ্ন হচ্ছে গরিবের চিহ্ন, আসলে গরিবের চিহ্ন। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা জানবো হচ্ছে বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমানা। উত্তরে যে সীমানাগুলো আছে এগুলো তো আমরা পড়েছি, এগুলো মনে রাখার জন্য আমরা কিছু ট্রিক্স দেখব। উত্তরের দিকে যেই সকল সীমানাগুলো বাংলাদেশের সাথে ভারতের রয়েছে সেগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় রাজ্য। এটা আমরা মনে রাখবো পশ্চিমের আকাশে মেঘ কথাটি দিয়ে। কি দিয়ে মনে রাখবো? পশ্চিমের আকাশে মেঘ কথাটি দিয়ে। পশ্চিমের পশ্চিম দিয়ে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আকাশ দিয়ে হচ্ছে আসাম এবং মেঘ দিয়ে হচ্ছে মেঘালয়। এবং পূর্বে যেগুলো রয়েছে, পূর্বে যে অঞ্চলগুলোর সাথে বর্ডার রয়েছে সেগুলো হচ্ছে মিজোরাম, মায়ানমার, ত্রিপুরা, আসাম। এই কথাটা আমরা মনে রাখবো। মিজো মিয়া ত্রিপুরা আসছে, মিজো মিয়া ত্রিপুরা আসছে। মিজো দিয়ে মনে রাখবো মিজোরাম, মিয়া দিয়ে মনে রাখবো মিয়ানমার, ত্রিপুরা দিয়ে মনে রাখবো ত্রিপুরা এবং আসছে দিয়ে মনে রাখবো আমরা আসাম। এবং ভারতের পশ্চিমের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য আছে। দেখো পশ্চিম পশ্চিম কথাটা মিল আছে না? পশ্চিম পশ্চিম কথাটা মিল আছে। তাহলে বাংলাদেশের পশ্চিমে কি আছে? ভারতের পশ্চিমবঙ্গ। এবং দক্ষিণে কি আছে? দক্ষিণে আছে হচ্ছে বঙ্গোপসাগর এবং মিয়ানমার। এটা বঙ্গমিয়া দিয়ে মনে রাখবো, তাছাড়া ছন্দ না দিয়ে মনে রাখলেও কিন্তু আমাদের মনে থাকে। দক্ষিণে আছে হচ্ছে বঙ্গোপসাগর এবং মিয়ানমার। আশা করি ক্লিয়ার। এই ট্রিক্সগুলো অনেক সুইট ট্রিক্স না? অনেক মানে কি বলবো, পড়তেই আরাম আরাম লাগে একটা, তাই না? এই ট্রিক্সগুলো দিয়ে আমরা কিন্তু মনে রাখবো। যারা ট্রিক্স দিয়ে মনে রাখতে চাও না তারা ম্যাপ দেখেও মনে রাখতে পারো, যাদের মনে থাকে না তাদের জন্য এই ট্রিক্স দেওয়া, ঠিক আছে? আচ্ছা এটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব। প্রথমেই দেখি নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। দেখো এটা কিন্তু 43তম বিসিএস এর প্রশ্ন। দেখছো বিসিএস এ কতটা ইম্পর্টেন্ট এই টপিক। নিম্নে কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? চীনের সাথে, পাকিস্তানের সাথে, থাইল্যান্ডের সাথে না মায়ানমারের সাথে? দেখি কে বলতে পারো। একদম পানি ভাত কি পিচ্ছি পিচ্ছি জিনিস বিসিএস এর মধ্যে আসে, কিন্তু দেখো আসছে আসছে কিন্তু 43তম বিসিএস এ আসছে। খুব বেশি যে দেরি তা না, 43তম বিসিএস এ আসছে। দেখি কে অ্যান্সার করতে পারে সবার আগে। এই যে পেয়ে গেছি অ্যান্সার। আচ্ছা জান্নাতুল মুবাস্তারা, আচ্ছা সবার আগে সে রাইট অ্যান্সার দিয়েছে। তারপর আমাদের অ্যান্সার দিয়েছে স্বর্ণা আক্তার, আচ্ছা মিতু, নুসরাত, নওশা। খুবই ভালো খুবই ভালো, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। সবাই তো মনে হয় কাচ্চির জন্য একদম জান প্রাণ দিয়ে পড়াশোনা করছে। রাইট অ্যান্সার যারা দিবা তারা কাচ্চি পাবা, যারা রং অ্যান্সার দিবা তারা ব্রেকআপ ঝালমুড়ি পাবা, ঠিক আছে, উইথ এক্সট্রা মরিচ। আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? দেখে কে বলতে পারো, দেখে কে বলতে পারো। 3টি, 5টি, 4টি, 6টি? একটু আগে কাউন্ট করে বলছিলাম, কিন্তু একটু আগে কাউন্ট করেই অ্যান্সার বলছিলাম। 3টি, 5টি, 4টি নাকি 6টি? তাড়াতাড়ি অ্যান্সার দাও, দেখি কে আগে সবার আগে অ্যান্সার দিতে পারে, তাড়াতাড়ি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? দেখো মোট সীমান্তবর্তী জেলা কয়টি, উপজেলা কয়টি কিছু জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে ভারতের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টি। দেখি কি বলতে পারো, কে আগে তাড়াতাড়ি উত্তর দিতে পারো। আচ্ছা
এই স্বর্ণা, তুমি কোনটার অ্যান্সার দিচ্ছ? এই যে বললা। আচ্ছা, রাজা কবির ভাইয়া বলতেছে কাচ্চি যেন আমি পাই। হ্যাঁ ভাইয়া, আপনি ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, কাচ্চির ব্যবস্থা চলতেছে। আপুকে রান্না করতে বলছে, আপু রান্না করতেছে। আসবে, কাচ্চি আসবে। আচ্ছা, এই সবাই বি ডি কনফিউজড হয়ে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি বলে দিই। এটার অ্যান্সার হচ্ছে 5টি। আচ্ছা ম্যাপটাও একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, এদিকে পশ্চিমবঙ্গ 1, তারপর দ্বিতীয় হচ্ছে আসাম, তৃতীয় হচ্ছে মেঘালয়, চতুর্থ হচ্ছে ত্রিপুরা, এবং পঞ্চম হচ্ছে মিজোরাম। 5টা টোটাল, কয়টা? 5টা। আচ্ছা, এই প্রশ্নটা কি খুব বেশি কঠিন হয়ে গেছিল তোমাদের জন্য? আচ্ছা, বি এবার রাইট অ্যান্সার বলতে পারছে, ঠিক আছে। দেখো, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা সীমান্ত রয়েছে? কার সাথে? মায়ানমারের সাথে কয়টি সীমানা রয়েছে বলো তো বাচ্চারা? এটা তো একদম একদম ইজি। 2টি, 3টি, 4টি নাকি 5টি? দেখি কে আগে অ্যান্সার দিতে পারে, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। মায়ানমারের সাথে কয়টি? আচ্ছা, ভারতের সাথে 5টি পড়লাম, মায়ানমারের সাথে কয়টি? এটা তো খুবই ইজি, আমরা একটু আগেই পড়ছি। তাহলে টোটাল বর্ডার কয়টি, কয়টি রাজ্যের বর্ডার আসছে? 7টা রাজ্যের বর্ডার আসে, ঠিক আছে না, ভারত আর মায়ানমার মিলে। আচ্ছা, এখানে অ্যান্সার কি হবে বলো তো দেখি। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? আচ্ছা, 3টি কে বলছিস রে? 3টি কে বলছিস? আচ্ছা, শিশির সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে, সবার আগে শিশির রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, যে যে 3টা অ্যান্সার দিছিস, ইনবক্সে নক দিস, তোর জন্য ব্রেকআপ ঝালমুড়ি পাঠাই দিচ্ছি। দাঁড়া, তুই খায়ে তুই রিভিউ দিবি, বুঝছিস? আচ্ছা, এই 3টা কারা কারা বলতেছিস রে? এই 3টা কারা কারা বলতেছিস? এই তোরা কি আন্দাজে অ্যান্সার দিচ্ছিস? আচ্ছা, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? আচ্ছা, ব্রেকআপ ঝালমুড়ি মনে হয় আমারই খাইতে হবে। আমি কি প্রশ্নটা বুঝতে ভুল করছি? বাংলাদেশের সীমানা কয়টি? হ্যাঁ, 3টি। ঠিক আছে, রাইট। এই আমি না হয় কনফিউজড হইলাম, তোরা কনফিউজড হইলি কেন? আমি ব্রেকআপ ঝালমুড়ি খাওয়াবো বলছি, আর তোরা সবাই 2টা বলা শুরু করছিস। মায়ের একটাও মাটিতে পড়বে না, বুঝছিস? আচ্ছা, এটা 3টি অ্যান্সার হবে, বুঝছো বাচ্চারা? সরি তোমাদেরকে কনফিউজড করার জন্য। আচ্ছা, এবার আসি, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই? আসাম, ত্রিপুরা, মিজোরাম নাকি নাগাল্যান্ড? দেখি বলো। এই নাগা কথাটা দিয়ে কেমন নাগামরিচ নাগামরিচ ভাইব আসতেছে না? আচ্ছা ঠিক আছে, দেখি অ্যান্সার করতো বাচ্চারা। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? দেখি বলো, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? না, এটা 2টা হবে না, কারণ এখানে বলছে মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি সীমান্ত আছে। যদি বলতো বাংলাদেশের সাথে মায়ানমারের কতটি রাজ্যের সীমান্ত আছে, তখন অ্যান্সার হতো হচ্ছে তোমার 2টি, বুঝছো? এখানে বলছে বাংলাদেশের জেলা। জেলা কোন 3টা ছিল? রাঙামাটি, তারপর এই যে নিচে দিয়ে কক্সবাজার ছিল, তারপর হচ্ছে বান্দরবান ছিল। রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানের সাথে হচ্ছে তোমার মায়ানমারের, বুঝছো? আচ্ছা, এটা অ্যান্সার করো। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই? এই যে অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। সবাই, সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জান্নাতুল, মুবাসারা, ওকে। নাগাল্যান্ড, ভেরি গুড। তানজিনা, নাগাল্যান্ড, ওকে। সবাই, হ্যাঁ সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। এই যে মেহের, ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এবার আসি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব। তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট তাও তোমাকে তো জানতে হবে, তুমি যেই দেশে বসবাস করছো সেই দেশ কেন ভৌগোলিকভাবে বা ভূ রাজনৈতিক দিক দিয়ে কি ইম্পর্টেন্সটা কি, এটা বলি। একটু গল্পে গল্পে বলি। দেখো, বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায়, খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, যেটার জন্য বাংলাদেশ অনেক ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। এখন আপু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতেছেন কেন? ইম্পর্টেন্ট এটা তো বলেন। বলতেছি বাবা, দাঁড়া। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের সমুদ্র বন্দর আছে। বাংলাদেশের পাশে একটা পরাশক্তির দিক দিয়ে খুবই এগিয়ে ভারত আছে, পাওয়ারফুল একটা কান্ট্রি। তারপর মায়ানমার আছে। ভারত আর মায়ানমারের জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ একটা দেশের ভৌগোলিক অবস্থান যে রাজনৈতিক বিষয় জড়িত থাকে, সেগুলোকেই মূলত ভূরাজনীতি বলে। বাংলাদেশের জন্য ভারত ইম্পর্টেন্ট কেন? এটা তিস্তা চুক্তির জন্য, এটাও আমি বুঝিয়ে বলছি। বাংলাদেশের কিছুদিন আগে প্রধান উপদেষ্টা, এই যে এদিকে 7 সিস্টার্স আছে, ওদেরকে কিন্তু ল্যান্ড ব্লক কান্ট্রি বলাতে ভারতে একদম পুরা উত্তাল অবস্থা। কেন ল্যান্ড ব্লক কান্ট্রি বলছে? কারণ হচ্ছে তাদের সমুদ্র নাই, আমাদের তো সমুদ্র বন্দর আছে। সমুদ্র বন্দরটা কেন এত গর্ব করার বিষয়? কারণ পৃথিবীতে পুরো বাণিজ্যের 90 to 95%-এরও বেশি বাণিজ্য হয় কিন্তু এই সমুদ্র পথে। বিভিন্ন দেশের সাথে সমুদ্র পথে বাণিজ্য হয়। তো সেই জায়গায় তো আমাদের সমুদ্র আছে। এই 7 সিস্টার্সে তো সমুদ্র নাই, তাই তারা ল্যান্ড ব্লক কান্ট্রি, ঠিক আছে? তার উপর চিকেন নেকের এত কাছাকাছি, এই জিনিসটার জন্য তারা অনেক ভয়ে থাকে, কারণ ভারতের সাথে তাদের 7 সিস্টার্সের যোগাযোগ করা খুবই টাফ হয়ে পড়ে।
এবং এই চিকেন নেকের সবচাইতে কাছাকাছি হচ্ছে পঞ্চগড়, বুঝছো? এই যে এটা প্রশ্নে আসে লাস্ট বার, এই যে এবছর ভর্তি পরীক্ষাতেই আসে, চিকেন নেকের কাছাকাছি সবচাইতে কোনটা, জেলা কোনটা, বিভাগ কোনটা জিজ্ঞেস করছে। আচ্ছা, পঞ্চগড় অ্যান্সার হবে। আচ্ছা, বাংলাদেশ যখন কোনো পলিসি মেক করতে যাবে, সে অবশ্যই ভারত আর মায়ানমারের কথা মনে রেখেই কিন্তু তার পলিসিটা মেক করবে, নয়তো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে গিয়ে বা আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারত অথবা মায়ানমার তাদের স্বার্থে আঘাত লাগে এমন কোনো রুলস যদি বাংলাদেশ করে, বাংলাদেশের এগেনস্টে কিন্তু মামলা করতে পারবে, ঠিক আছে? তাই বাংলাদেশ ভারতের জন্যও খুবই ইম্পর্টেন্ট, মায়ানমারের জন্যও খুবই ইম্পর্টেন্ট। মায়ানমার সীমানার মধ্যে এখন অনেক উত্তেজনা চলছে, এই উত্তেজনাগুলোর জন্য হচ্ছে বাংলাদেশ খুবই বিরক্ত হচ্ছে, এই জিনিসগুলোর জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া এশিয়ার দিক দিয়েও বাংলাদেশ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট আমরা একটু দেখি। এই জিনিসটার জন্য আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা দেখবো। দেখো কি সুন্দর ম্যাপ না, কত সুন্দর লাগছে না ফোনের স্ক্রিনে? আচ্ছা, কেন ইম্পর্টেন্ট এটা একটু দেখি। দেখো, এই এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে এই ছোট্ট একটা জায়গা দেখছি, এটা। এই যে নিচে কি আছে, নিচে হচ্ছে বাংলাদেশের সাগর, বঙ্গোপসাগর আছে। এই যে এখানে হচ্ছে আমাদের ইউরোপীয় দেশগুলো, বুঝছো? ইউরোপীয় দেশগুলো যখন এই যে এদিকে সুয়েজ ক্যানেল হয়ে, বাবেল মানদেব হয়ে, এই ভারতের নিচ হয়ে এদিকে বঙ্গোপসাগরের দিকে এসে মালাক্কা প্রণালী হয়ে সে কি করে, সে চায়না এবং এদিকে যেসব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আছে সেই দেশগুলোর সাথে বাণিজ্য করে, সমুদ্র পথে বাণিজ্য করে। আচ্ছা, প্রণালী ব্যাপারটা কি, এটা আমরা আমাদের প্রি মেডিকেল ক্লাসে অনেক সুন্দর গুছিয়ে ক্লাস নিয়েছি, এবং তোমাদের যে প্রি মেডিকেল ব্যাচ আসছে সেখানেও আমরা অনেক সুন্দর করে ক্লাসে বুঝিয়ে দেব। যারা যারা এখনো পর্যন্ত প্রি মেডিকেল ব্যাচে এনরোল করনি, তারা তাড়াতাড়ি প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ এই জিনিসগুলো আমরা আরও মজায় মজায় পড়বো। ইন্টারেস্টিং মনে হচ্ছে না এই বিষয়গুলো? আচ্ছা, এবার আসি এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে যেহেতু বাণিজ্য করছে, চায়না আর ভারতের মধ্যে একটা যুদ্ধ আছে, বুঝছো? চায়না ভারতকে দেখতে পারে না, ভারত চায়নাকে দেখতে পারে না। এই যে চায়না এই জায়গায় আছে, চায়নার কোনো জাহাজ যদি এই অঞ্চলটার মধ্যে প্রবেশ করে, তাহলে ভারত সেটা তার জন্য নিরাপত্তার হুমকি স্বরূপ দেখে, কারণ ভারত কখনো চায় না যে চায়না তার আশেপাশে থাক, বুঝছো? এই জন্য এই জিনিসটার জন্য বাংলাদেশ যদি চায়নাকে তার বঙ্গোপসাগর ইউজ করার এক্সেস দিয়ে দেয়, যে যদি ভারতের আশেপাশের অঞ্চলে চায়না চলে আসে, তার মানে সে ভারতের সীমানার খুব কাছাকাছি চলে এসেছে, তাই না? এই জন্য এটা ভারতের জন্য হুমকি স্বরূপ, তাই ভারত কখনো চাইবে না চায়না আসুক, যার কারণে ভারত বাধ্য বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, 2 দিন আগে তিস্তার চুক্তি নিয়ে অনেক ঝামেলা করলো, ভারতের সাথে আমরা অনেক দেন দরবার করতে চাইছি, তারা আমাদেরকে ওই তিস্তার চুক্তিতে কোনোভাবেই হেল্প করছিল না। তাই জন্য আমরা কার হেল্প নিয়েছি? চায়নার হেল্প নিয়েছি। বলছি, ভাই চায়না, দেখ ভারত আমার সাথে এরকম এরকম করতেছে, তুই এটা একটু ব্যাপারটা দেখ। তো চায়নার থেকে কিছু প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বর্ডারে এসে ওই জিনিসটা ভিজিট করতে আসে, তিস্তাতে যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধটা ভিজিট করতে আসে। এখন এটা তো ভারত অনেক ভয় পেয়ে গেছে। কেন ভয় পাইছে? কারণ ভারতের হোক না বাংলাদেশের ভিতরে, কিন্তু ভারতের বর্ডারের এত কাছাকাছি চায়নার অবস্থান নেওয়াটা তাদের জন্য হুমকি স্বরূপ, বুঝছো? এখানে কোন পলিসিটা খাটছে জানো? শত্রু বন্ধু পলিসি খাটছে, বুঝছো? ভারত, তুই আমার কথা শুনবি না, তোর শত্রুরা যায় বলতেছি তুই যে এরকম পাকনামি করতেছিস। বাংলাদেশ এই জায়গায় খুব ভালো একটা স্টেপ নিছে, বুঝছো? এই জন্য এখন এই তিস্তা চুক্তিটা কার কাছে চলে গিয়েছে? চায়নার কাছে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছ বাংলাদেশ কেন এত বেশি ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের বন্দর আছে, এটা একটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। তারপর ভারতের জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট, মায়ানমারের জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট, আবার বাংলাদেশের জন্য কিন্তু ভারতও ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, আশা করি এই ভূরাজনৈতিক বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এবার 7 সিস্টার্সের অঞ্চলগুলো আমরা একটু দেখি। এই যে সুন্দর একটা ম্যাপ দিয়ে দিয়েছি, দেখো 7 সিস্টার্সের অঞ্চলগুলো কি কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর। এই যে ভারতের ম্যাপটা যখন তোমরা দেখবা, এই যে কোনা কোনা দিয়ে হচ্ছে ছোট্ট করে একটা ম্যাপ আছে, দেখো ভারতের ম্যাপটা দেখতে অনেকটা মুরগির মতো, বুঝছো? এই মুরগির মতো, এই যে লাল মাথাটা হচ্ছে মুরগি। এই যে মুরগির এই জায়গাটাতে ঠিক ওই গলার জায়গাটাতে হচ্ছে বাংলাদেশের অবস্থান, বুঝছো? ওই জন্য ভারতের যে চিকন করে জায়গাটা পঞ্চগড় দিয়ে গেছে, ওইটাকে বলা হচ্ছে চিকেন নেক, বুঝছো? চিকেন নেকের দূরত্ব মনে হয় তোমার 18 কিলোমিটার, শুধু, খুব বেশি যে দূর তাও না। এই জন্য চিকেন নেক নিয়ে ভারত খুবই উদ্বিগ্ন ছিল, আর বাংলাদেশ
সেভেন সিস্টার্সকে ল্যান্ড ব্লক কান্ট্রি বলছে, সব কিছু মিলে তাদের অবস্থা আসলে খুবই চিন্তার বিষয় হয়ে গিয়েছিল। আর চিকেন নেকের সবচেয়ে কাছাকাছি বিভাগ কোনটি, জায়গা কোনটি, সেটা হচ্ছে পঞ্চগড়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের যার যার সীমানা রয়েছে সেগুলো হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আমরা ম্যাপ দেখলেই বুঝতে পারবো। সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত কিন্তু যেই সকল সেভেন সিস্টার্সের অঞ্চলের সাথে বাংলাদেশের সীমানা নেই সেই দুটি হচ্ছে, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং অন্যটা হচ্ছে নাগাল্যান্ড এবং আরেকটা হচ্ছে মণিপুর। কি কি? অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর। আশা করি সেভেন সিস্টার্সের ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, সেভেন সিস্টার্সের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আচ্ছা দেখো, এখানে ভারতের বিভিন্ন সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর রাজধানীগুলোর নাম দিয়ে দিয়েছে, তোমরা এগুলো দেখে নিবা। আর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে 5টা রাজ্য আছে তার নামও আমরা একটু আগে পড়লাম, সেটাও দিয়ে দিয়েছি। বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং সীমানা যেটা সবচাইতে কম সেটা হচ্ছে আসামের সাথে সীমানা সবচেয়ে কম। এই যে সবুজ রঙের, এটা হচ্ছে আসাম, বুঝছো? আর এখান থেকে শুরু করে এই পাশে যে পুরোটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। আশা করি বুঝতে পেরেছো। এটুকু ক্লিয়ার কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ইয়েস আমানুল্লাহ, বুঝতে পারছো। এই নীতিটা বুঝতে পারছো। এটুকু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, যদি ক্লিয়ার হয় ক্লিয়ার বলো। এখন আমরা আরো একটা ইন্টারেস্টিং টপিক পড়বো। আচ্ছা সিথি, ক্লিয়ার? ওকে। আচ্ছা, আচ্ছা, প্রি মেডিকেল নিয়ে অনেকে জানতে চাচ্ছো। প্রি মেডিকেল নিয়ে হচ্ছে আমাদের পেজে নক করো। পেজে নক করলে তোমরা প্রি মেডিকেল ব্যাচের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। প্রি মেডিকেল ব্যাচে আমরা বেসিক ক্লিয়ার করে করে অনেক সুন্দর করে তোমাদেরকে বিষয়গুলো পড়িয়ে দেবো। আজকে তো আমাদের সময়ও কম, টপিকও অনেক বেশি, আমাদেরকে কিছু সীমিত আকারে পড়াতে হচ্ছে, কিন্তু প্রি মেডিকেল ব্যাচে এগুলো আরও ডিটেলসে আমরা অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। আমি অলওয়েজ একটা কথা বলি, জিকে মুখস্থ করার বিষয় না, জিকে বুঝে বুঝে পড়ার বিষয়। কিন্তু কিছু কিছু টপিক আছে যেটা তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু এই বিষয়গুলো তো তুমি আসলে ঠাটা মুখস্থ করে পারবা না, এগুলো তোমাকে ম্যাপ দেখে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, পলিসিগুলো কিভাবে খাটছে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এগুলো বুঝতে হবে। খুবই ইন্টারেস্টিং, জিকে মানেই মজার জিনিস, বুঝছো? জিকে নিয়ে অনেকে ভয় পাও, জিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ট্রান্সশিপমেন্ট করিডোর সুবিধা কি এই জিনিসটা পড়বো। আচ্ছা, সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আসি বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনুস ল্যান্ড ব্লক কান্ট্রি বলার পরে ভারত এমন বেশি চেতা গেছিল, পরে বলতেছে যা তোদের ট্রানজিটই বন্ধ করে দিলাম। এটা নিয়ে বাংলাদেশ অনেক তোলপাড় পড়ে গেছিল, কারণ ট্রানজিট বন্ধ করা আমাদের জন্য একটু ক্ষতিকর, বেশ ভালোই ক্ষতিকর। কেন ক্ষতিকর এটাও বলছি, তার আগে বলি ট্রানজিট ব্যাপারটা কি। এই যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তারপর আমাদের যে কক্সবাজারে করিডোর, মানবিক করিডোরের কথা উঠেছিল, এই জিনিসগুলা কি এটা আমরা একটু পড়বো। দেখো ট্রানজিট ব্যাপারটা কি একটু দেখো। অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য বা যাত্রীবাহী পরিবহন যখন আরেকটা দেশে পণ্য নিয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ট্রানজিট। আমি একটু তোমাদেরকে এই ব্যাপারটা বলি। ধরলাম যে ভারত বাংলাদেশের একটা জায়গা ব্যবহার করে তার অন্য দেশে সেভেন সিস্টার্সের যে কোনো একটা জায়গায় সে তার মালামালগুলো নিয়ে যাবে, এই জিনিসটাকে বলছি ট্রানজিট। অর্থাৎ আমরা ভারতকে একটা রাস্তা দিলাম, বললাম তোমরা এটা ইউজ করো, এটাকে আমরা বলছি ট্রানজিট। অথবা বাংলাদেশকে ভারত একটা ট্রানজিট দিল নেপাল ভুটানের সাথে যোগাযোগ করার, বললো কি, ভারত বললো আমিও তোমাকে একটা রাস্তা দিলাম, তুমি এটা নাও। বাংলাদেশের ট্রানজিটটা ভারতে মূলত ছিল, বাংলাদেশ যখন তোমার বিশ্বের অন্যান্য তৃতীয় বিশ্ব দেশগুলোর সাথে হচ্ছে বাণিজ্য করতে চাইতো, তখন হচ্ছে বাংলাদেশের মালামালবাহী ট্রাক ভারতের দিল্লিতে যেত এবং দিল্লিতে ইয়ার্ডে করে পুরো বিশ্বের মধ্যে হচ্ছে বাংলাদেশের পণ্যগুলো ছড়িয়ে পড়তো। এভাবেই ট্রানজিটটা কাজ করে। এবার আসি ট্রান্সশিপমেন্ট ব্যাপারটা কি। আমাদের ট্রান্সশিপমেন্ট হচ্ছে ধরলাম ভারতের এই যে পশ্চিমবঙ্গ থেকে বা দিল্লি থেকে মালামাল সেভেন সিস্টার্সের জায়গাগুলোতে যাবে, কিন্তু বাংলাদেশ তাকে যদি ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে থাকে তাহলে ভারতকে প্রথমে বাংলাদেশের এই জায়গায় আসতে হবে, ভারতে যে ট্রাকগুলো করে মালামাল আসে সেগুলো আবার বাংলাদেশি ট্রাকে তুলতে হবে, তারপর বাংলাদেশি ড্রাইভার সেটাকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে গিয়ে এখানে গিয়ে আবার সেই মালামালগুলো খালাস করবে, তারপর সেখান থেকে আবার ভারতীয় ট্রাকে তুলবে, ট্রাকে তোলার পরে সেই জিনিসগুলো আবার সেভেন সিস্টার্সে নিয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ট্রান্সশিপমেন্ট সুবিধা। এরপর আসি করিডোর সুবিধাটা কি। করিডোর মূলত হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সশিপমেন্ট আর ট্রানজিটের মতোই সুবিধা। করিডোর হচ্ছে মূলত একটা জায়গা দিয়ে দেওয়া হয় বিভিন্ন
পারপাসে, এটা মিলিটারি করিডোরও হতে পারে, এটা মানবিক করিডোরও হতে পারে, বাট করিডোর সুবিধার মধ্যে অনেকগুলো অসুবিধাও আছে। করিডোরটা দেওয়া খুব একটা সমীচীন না, কারণ অনেক দেশে যারা করিডোর দিয়েছিল মানবিক করিডোর, তাদের কিন্তু অবস্থা অনেক ভয়াবহ হয়েছে শেষ পর্যন্ত। তো আশা করি করিডোরের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে আমরা সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছি, স্লাইড যখন দিয়ে দিব এগুলো ডিটেলসে পড়ে নিবা। আমি জাস্ট এইটুকু ব্যাপারটা বুঝালাম যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোর ব্যাপারটা কি। এই যে 3 বিঘা করিডোরের ব্যাপারটা একটু বলি। এই যে করিডোরের ইস্যু যেহেতু আসছে, আমাদের কিন্তু করিডোর ছিল। করিডোরের মধ্যে এখানে একটা জায়গা দেখতে পাবা লালমনিরহাটের এইদিকে, এটা হচ্ছে বাংলাদেশের অঙ্গরপোতা স্থান। একটু আগে ছিটমহল পড়লাম না, এই অঙ্গরপোতাটা হচ্ছে বাংলাদেশেরই স্থান, কিন্তু এটা ছিল ভারতের মধ্যে, ভারতের জায়গার মধ্যে পড়েছিল, অর্থাৎ ভারতের স্থলভাগ দিয়ে এই অঙ্গরপোতাটা ভূবেষ্টিত, স্থলবেষ্টিত ছিল। আবার ভারতের বেরুবাড়ি অঞ্চলটা কিন্তু আবার বাংলাদেশে ছিল, বুঝছো। এই ছিটমহল বিনিময় চুক্তি 2015 সালে শেখ হাসিনা করে গিয়েছিল, কিন্তু তার আগে এগুলো অনেক ঝামেলা ছিল, বুঝছো। বাংলাদেশের কিছু অঞ্চল ভারতে ছিল, ভারতের কিছু অঞ্চল বাংলাদেশে ছিল। তো প্রথমে 1974 সালের দিকে ভারত সীমান্ত চুক্তিতে ভারত বাংলাদেশকে বলছিল, তুমি আমার অঙ্গরপোতাটা দিয়ে দাও, আমি তোমাকে বেরুবাড়ি দিয়ে দিচ্ছি, বুঝছো। কিন্তু এটা কোনো সুবিধাই হয় নাই। পরে তারা 3 বিঘা করিডোর একটা দেয়, খালেদা জিয়া আসার পরে তিনি একটা সুবিধা নেন যে প্রত্যেক 1 ঘন্টা পর পর 6 ঘন্টার জন্য ভারত তার একটা রাস্তা খুলে দিবে এবং মানুষ এখানে যাতায়াত করতে পারবে 6 ঘন্টার জন্য। তারপর পরে আবার 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে, আবার 1 ঘন্টা পরে 6 ঘন্টার জন্য খুলে দিবে, এরকম। কিন্তু এটা তুমি তোমার নিজের বাসায় যাচ্ছ, কিন্তু মাঝখান থেকে অন্য একজন দরজা বন্ধ করে রাখছে, এই ব্যাপারটা একটু অসুবিধা না? তো পরে সবার শেষে হচ্ছে শেখ হাসিনা 2015 সালে এসে এই ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো সলভ করে। ও আচ্ছা, এখানে ভারতও আর একটা ঝামেলা করছিল। ঝামেলাটা হচ্ছে এই যে বেরুবাড়ি দেখতে পাচ্ছ, বাংলাদেশ যখন বলেছিল তুমি আমার অঙ্গরপোতা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে বেরুবাড়ি দিয়ে দিচ্ছি, বাংলাদেশ বেরুবাড়ি দিয়ে দিছে, কিন্তু ভারত তার অঙ্গরপোতাটা দেয় নাই। তাহলে এখানে ঝামেলা না? তো এই জিনিসগুলো আমরা আসলে এতক্ষণ যা যা বললাম, এগুলো এখানে সবগুলো গুছিয়ে লেখা আছে, তোমরা রিডিং দিয়ে নিবে, আমি আর বাড়তি পড়াচ্ছি না। এবার আসো এখানে, এখন আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। আচ্ছা, কিছু এমসিকিউ সলভ করব। আচ্ছা, ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে? অর্থাৎ ভারতের কয়টা ছিটমহল বাংলাদেশে ছিল? দেখি বলো তো, এটা আমরা পড়াইছি। ভারতের কয়টা ছিটমহল বাংলাদেশে ছিল? কে বলতে পারবা? কে বলতে পারবা? দেখি কে আগে অ্যান্সার করতে পারো। 162টি, 111টি, 51টি, নাকি 101টি? দেখি কে আগে অ্যান্সার করতে পারে, তাড়াতাড়ি টাইপ করো। কে আগে অ্যান্সার করতে পারে দেখি। অনেকক্ষণ পরে আরেকটা এমসিকিউ এসেছে, যে আগে অ্যান্সার করতে পারবা তার জন্য কাচ্চি রয়েছে, যারা অ্যান্সার করতে পারবা না তাদের জন্য ব্রেকআপ ঝালমুড়ি রয়েছে। এই তো অ্যান্সার আসা শুরু করেছে নুসরাত, নিশু। আচ্ছা, নুসরাত, নিশু সবার আগে অ্যান্সার করেছে এ, কিন্তু এ অ্যান্সার তো না, তোমার জন্য ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ানো হবে তোমাকে। আচ্ছা, মেহের সবার আগে অ্যান্সার করেছে, রাইট অ্যান্সারটা মেহের করেছে। আচ্ছা, মিতু। আচ্ছা, সবাই রাইট অ্যান্সার দেওয়া শুরু করেছে। একটা, হ্যাঁ, 111টা। এই আরেকটা আসছে, কি যেন, মাসরুবা সিদ্দিকা। এই কি করে হয় বলো তো? তোমাদেরকে কি এই যে 162 কোথাও পড়াইছি? আচ্ছা, এটার অ্যান্সারটা আমি বলে দিই। এটার অ্যান্সার হবে 111টি। ভারতের 111টা ছিটমহল বাংলাদেশে ছিল, আবার বাংলাদেশের 51টা ছিটমহল ভারতে ছিল। তাহলে কে বেশি লাভবান হয়েছে? বাংলাদেশ বেশি লাভবান হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরে যাই। এই কারা বলছিস রে, এই কারা বলছিস? এই যেগুলো বলছে এগুলো একটাও ক্লাসে অ্যাটেন্টিভ ছিল না। আচ্ছা, এরপর আসি সবচাইতে ইন্টারেস্টিং টপিক, আজকের ক্লাসের শেষ টপিক আই থিঙ্ক, সবচাইতে ইন্টারেস্টিং টপিক নদ নদী টপিকটা। আচ্ছা, এই যারা ভুল লিখছো তারা কারেকশন করো, এটা এ হবে না, এটা অ্যান্সার বি হবে। ঠিক আছে, হ্যাঁ, সত্যিকারের কাচ্চি তো দিব, মিথ্যা কাচ্চি আছে নাকি আবার? সব সত্যি, বা মড কখনো বেমানি করে না। তোমাদের জন্য কি সুন্দর কাচ্চির ব্যবস্থা আছে, ওই যে আপু রান্না করতেছে, আবার মাঝে মাঝে এসে কমেন্টও করতেছে। আচ্ছা, এবারে আমরা নদ নদীটা একটু পড়বো। নদ নদীটা, আচ্ছা, কনফিউজড কেন? কনফিউজড, আচ্ছা, টোটাল ছিটমহল কয়টা ছিল? 162টা। 111টা একটা সংখ্যা ছিল, আবার 51টা সংখ্যা ছিল। এখন ভারত যেহেতু আয়তনে বড়, ভারতের ম্যাক্সিমাম ছিটমহল থাকবে। ভারতের ম্যাক্সিমাম ছিটমহল কিন্তু বাংলাদেশে ছিল। কতটা? 111টা। যেহেতু ভারত আয়তনে বড়, তার বেশি ছিটমহলও কিন্তু বাংলাদেশে ছিল। আর বাংলাদেশের আয়তন যেহেতু ছোট, তাহলে বাংলাদেশের কম ছিটমহল ভারতে ছিল। এই তো, কনফিউশন ক্লিয়ার কিনা বলো? কনফিউশন ক্লিয়ার কিনা বলো? সুবর্ণা, কনফিউশন ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আমরা একটু নদ নদী ব্যাপারটাতে আসি।
বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। বাংলাদেশ কি দেশ? নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদী নিয়ে কিন্তু বাংলাদেশ গঠিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব বাংলাদেশের কোন কোন জায়গা দিয়ে কোন কোন নদীগুলো প্রবেশ করেছে এবং নদীগুলো কি কি। এখানে সুন্দর একটা ম্যাপ দিয়ে দিয়েছি। এই ম্যাপটা আমরা আমাদের জিকে বইয়ের মধ্যে সুন্দর করে এবারে অ্যাড করে দিব। তোমাদের জন্য আমরা বেস্ট বইটা মেক করছি। আচ্ছা, এই ছবিটা তোমরা পিডিএফও পেয়ে যাবে, কিন্তু আমাদের বইয়ের মধ্যে আমরা আরো সুন্দর করে নতুন নতুন ম্যাপ দিয়ে তোমাদেরকে বোঝানো ট্রাই করবো, যাতে এই জিনিসগুলো তোমাদের জন্য আরো অনেক বেশি ইজিয়ার হয়। প্রথমেই আমরা দেখি এই দিকে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে যেই নদীটা প্রবেশ করেছে সেই নদীটা হচ্ছে পদ্মা নদী, যেটা ভারতে গঙ্গা নাম ছিল। এই গঙ্গা নদীটি এসে পদ্মা নদী নাম ধারণ করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। আমি যেভাবে যেভাবে একে পড়াচ্ছি তোমরাও ম্যাপের উপর সেম ভাবে একে একে বা পেন্সিল স্কেচ করে করে পড়বা, তাহলে মনে থাকবে, বুঝছো? যত মুখস্থ করবা মনে না থাকার পসিবিলিটিটা বেশি। আমি মনে রাখার জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে দিব, কিন্তু আমি যেভাবে যেভাবে একে একে পড়াচ্ছি তোমরা চেষ্টা করবা এভাবে পড়ার। আচ্ছা, এখানে যে পদ্মা নদী বা গঙ্গা নদী আমরা যেটা বলছি, সেটার উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। সরি, এটা হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। মুখে বলছি, লেখা না বুঝলে মুখের যা বলছি তাই লিখো। আচ্ছা, এবার আসি আমাদের এই দিকে যে কুড়িগ্রাম আছে, কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে কোন নদী? ব্রহ্মপুত্র নদী। এবং ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের কৈলাস সরোবরে। তিব্বতের কৈলাস সরোবরে। এই তিব্বতের কৈলাস সরোবর থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। এবং এই ব্রহ্মপুত্র নদী হচ্ছে বাংলাদেশে অতিক্রম করা দীর্ঘতম নদী। যে কথাগুলো বলছি এগুলো ভালোভাবে ক্যাচ করা ট্রাই করবা। বাংলাদেশে অতিক্রম করা দীর্ঘতম নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী। কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে? কুড়িগ্রাম দিয়ে। এই আবার এদিক থেকে আমরা দেখছি লালমনিরহাট দিয়ে কিন্তু তিস্তা নদী প্রবেশ করেছে। এবং তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল। এই যে এই টপিকটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, শেষে অনেকগুলো এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো সলভ করবা, এইগুলোই এনাফ, বুঝছো? নদ নদীর টপিক ক্লিয়ার হয়ে যাবে। এই যে তিস্তা লালমনিরহাট দিয়ে প্রবেশ করলো, আবার এই দিক থেকে কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করলো। এই তিস্তা আর ব্রহ্মপুত্র যেই জায়গায় মিলিত হয়েছে এই অঞ্চলটির নাম হচ্ছে চিলমারি অঞ্চল, কুড়িগ্রামের চিলমারি অঞ্চল। এবং এই দুটো নদী মিলিত হয়ে যেই নাম ধারণ করে সামনের দিকে এগিয়েছে, এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী নাম ধারণ করে সামনের দিকে এগিয়েছে। আচ্ছা, এবার দেখে আমরা সিলেটের দিকে চলে যাই। সিলেটের দিকে ভারত থেকে আসা বরাক নদী এদিকে এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই নদীটা আসলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল। এই একটি নাম ধারণ করেছে সুরমা নদী এবং অন্যটি নাম ধারণ করেছে কুশিয়ারা নদী। এই বরাক নদীর উৎপত্তি স্থলটা কোথায় জানো? আসামের নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড়ে। মুখে বলছি, লিখো। আসামের নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড়ে। আচ্ছা ভাই, এটা লেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, এদিকে লেখা যাচ্ছে না, তোমরা এটা একটু লুসাই পাহাড় লিখে নাও। এই যে সুরমা আর কুশিয়ারা আসলো, সুরমা আর কুশিয়ারার মিলিত স্থান হচ্ছে আজমেরিগঞ্জে। হবিগঞ্জের আজমেরিগঞ্জে হচ্ছে সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে। এবং এটি যেই নাম ধারণ করে সামনের দিকে এগিয়েছে সেটি হচ্ছে, এটা মেঘনা হবে না, এটা হবে কালনী। এখানে এটা কারেকশন করে নিবা। কালনী নাম ধারণ করে সামনের দিকে এগিয়েছে। কালনী। আচ্ছা, এটা কালনী লেখা যায় না কেন?
আচ্ছা, কালনী, তোমরা এটা লিখে নাও, সুরমা আর কুশিয়ারা এসেছে, কালনী নাম ধারণ করেছে। এবং কালনী নাম ধারণ করার পরে আমরা এইটুকুতে স্টপ হই। এবার এই দিক থেকে যে ব্রহ্মপুত্র নদী এসেছিল, এই ব্রহ্মপুত্র নদীর তলদেশে 1787 সালে কিন্তু একটা ভূমিকম্পের পরে তার গতিপথ চেঞ্জ হয়ে গিয়েছিল। কত সালে ভূমিকম্প হয়? 1787 সালে। এবং ভূমিকম্পে হওয়ার পরে এটা আগে প্রবাহিত হয়েছিল এই দিকে, আগে প্রবাহ ছিল এইদিকে, কিন্তু ভূমিকম্প হওয়ার পরে তার আরেকটা নতুন প্রবাহ সৃষ্টি হয়, সেটা হচ্ছে যমুনা। সেটা কি? যমুনা। এবং আগের প্রবাহটা নাম হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র। কি নাম হয়ে যায়? পুরাতন ব্রহ্মপুত্র। তোমাকে যদি প্রশ্ন করে ভূমিকম্পের পরে যে এই নদীটা উৎপত্তি হয় তার নাম কি? তার নাম হচ্ছে যমুনা। এই পুরাতন ব্রহ্মপুত্র আর এদিক থেকে যে মেঘনা নদী এসেছে, এই মেঘনা নদী আর পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কিন্তু কিশোরগঞ্জের ভৈরবে, এবং এই দিক থেকে মেঘনা নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়েছে। এদিক থেকে আসা পদ্মা নদী এবং এদিক থেকে আসা যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দের রাজবাড়িতে, এবং এদের মিলিত প্রবাহ পদ্মা নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়েছে। এবং এদিক থেকে আসা মেঘনা নদী এবং এদিক থেকে আসা পদ্মা নদী মিলিত হয়েছে চাঁদপুরে। চাঁদপুরে মিলিত হওয়ার পরে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমি জানি খুব কঠিন মনে হচ্ছে, চলো আরেকবার রিভাইজ করি। এই দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকলো কোন নদী? পদ্মা নদী। এদিক থেকে কুড়িগ্রাম দিয়ে ঢুকলো কোন নদী? ব্রহ্মপুত্র নদী। তারপর লালমনিরহাট দিয়ে কোন নদী? তিস্তা নদী। তিস্তা আর ব্রহ্মপুত্রের মিলিত স্থান কোথায়? কুড়িগ্রামের চিলমারি অঞ্চলে। এবং কোন নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়েছে? ব্রহ্মপুত্র নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়েছে। এদিক থেকে যে সিলেটে অঞ্চলে প্রবেশ করেছে কোন নদী? সুরমা নদী এবং কুশিয়ারা নদী। সুরমা নদী আর কুশিয়ারা নদী মিলিত হয় কোথায়? হবিগঞ্জে, রাজমেরিগঞ্জে। এবং মিলিত প্রবাহের নাম কি? কালনী। কালনীর নাম ধারণ করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এবং সামনে মেঘনা নাম ধারণ করে প্রবাহিত হয়। 1787 সালে ভূমিকম্পের পরে নতুন প্রবাহ সৃষ্টি হয় যেটার নাম যমুনা। এদিক থেকে আসা পদ্মা, এদিক থেকে আসা যমুনা মিলিত হয় গোয়ালন্দের রাজবাড়ির গোয়ালন্দে। তারপর পদ্মা নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়, এবং এদিক থেকে আসা পদ্মা, এদিক থেকে আসা মেঘনা মিলিত হয় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, এবং মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। ক্লিয়ার কিনা বলো তো? এই যে তোমরা একটু প্র্যাকটিস করবা, আমি যেভাবে পড়াই সেভাবে প্র্যাকটিস করবা। এটা একটু এখন বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু তখন ইজি হয়ে যাবে, তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা বলো বাচ্চারা? এটা ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার হয় আমি নেক্সট টপিকে যাই। নেক্সটে তোমাদের জন্য প্রশ্ন আছে, স্লাইড আমি দিয়ে দিব। এখানে আরও শর্ট মানে কিভাবে মনে রাখতে পারবা, আঁকা ছাড়াও কিভাবে মনে রাখতে পারবা ওটাও দিয়ে দিব। আচ্ছা, এটা অ্যান্সার করো। যমুনা নদী কোথায় পতিত হয়েছিল? দেখি যমুনা নদী কোথায় পতিত হয়েছিল বলো, এখান থেকে দেখে দেখেই বলো। যমুনা নদী কোথায় পতিত হয়েছে, অর্থাৎ কোন নদীটাতে পতিত হয়েছে দেখে বলো তো, চিত্র দেখেই বলো যমুনা নদী কোথায় পতিত হয়। আমি এটা একটু মুছে দিচ্ছি তোমাদের ভালোভাবে বোঝার জন্য। দেখে বলো যমুনা নদী কোথায়, কোন নদীতে পতিত হয়েছে? যমুনা নদী কোন নদীতে পতিত হয়েছে দেখি বলো বাচ্চারা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি পদ্মা নদী, এবং এই দিক থেকে আসছে যমুনা নদী। তাহলে যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয়েছে। এই যে সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে তানজিনা ইসলাম শান্তা। তানজিনা ইসলাম শান্তা সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে। এই বঙ্গোপসাগর কে বলিস রে? বঙ্গোপসাগরে তো মেঘনা নদী পতিত হয়েছে। পদ্মা মেঘনা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, আরেকটা আসছে ডি বলতে। ডি কই পাশে? উম্মে নাজিহা। আচ্ছা, এটা এ হবে, অ্যান্সার এ হবে, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ যে কোনটা কোথায় মিলিত হয়েছে, কার কী নাম ধারণ করেছে, এত এত কিছু বললাম, একে একে তো পড়বা নিশ্চয়ই। এই যে এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি। দেখো ব্রহ্মপুত্র আর তিস্তা মিলিত হয়েছে কোথায়? চিলমারিতে। সামনের দিকে অগ্রসর হয়েছে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। আবার বাঙালি যমুনা হচ্ছে মিলিত হয়েছে বগুড়ায় এবং যমুনা নাম ধারণ করেছে। আবার যমুনা পদ্মা মিলিত হয়েছে গোয়ালন্দতে এবং পদ্মা নাম ধারণ করে সামনে অগ্রসর হয়েছে। সুরমা কুশিয়ারা মিলিত হয়েছে আজমেরিগঞ্জে, সামনে প্রবাহিত হয়েছে কালনী নাম ধারণ করে। পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে এবং সামনে অগ্রসর হয়েছে মেঘনা নাম ধারণ করে। এরপর পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। চাঁদপুরের ইলিশ মাছ অনেক নাম করা সারা বাংলাদেশ ব্যাপী এবং পুরো ভারত ব্যাপী। আচ্ছা, এবং সামনের দিকে মিলিত হয়েছে মেঘনা নাম ধারণ করে, এবং মেঘনা ও কর্ণফুলী ও হালদা নদী মিলিত হয় কোথায়? কালুরঘাটে। এবং
সামনের দিকে অগ্রসর হয় কর্ণফুলী হয়ে। আমি কর্ণফুলীর ব্যাপারটা একটু বলি। এই যে মায়ানমার থেকে হচ্ছে তোমার এই দিকে হচ্ছে কর্ণফুলী নদী প্রবেশ করে রাঙ্গামাটি দিয়ে, এবং এখানে বাংলাদেশেই উৎপত্তি হয় হালদা নদীর। হালদা নদীকে বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়। এই হালদা নদী হচ্ছে পতিত হয় কর্ণফুলীতে, এবং কর্ণফুলীর নাম ধারণ করেই কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়। আচ্ছা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, আশা করি এটুকু ক্লিয়ার। বিভিন্ন নদ নদীর উৎপত্তি স্থলগুলো দেখবা, খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে এখান থেকে আমি ব্রহ্মপুত্রটা পড়াচ্ছি। ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবরে। কর্ণফুলীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ে। তারপর হালদা নদীর উৎপত্তি স্থল কিন্তু খাগড়াছড়ির বা এটা হচ্ছে খাগড়াছড়ির বদনাতলি, বুঝছো? এইটার মানে খাগড়াছড়ির নাম, পাহাড়ি নামগুলো একটু ডিফারেন্ট হয়। এটা হচ্ছে খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গে, ঠিক আছে? আচ্ছা, আর এটার ক্ষেত্রে আরেকটা জিনিস, দুটো জিনিস মনে রাখবা। হালদা নদী হচ্ছে সবচাইতে বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এবং হালদা নদী হচ্ছে তোমার বাংলাদেশে উৎপত্তিস্থল এবং বাংলাদেশেই এর শেষ। এটার একমাত্র নদী, অর্থাৎ এমন একটা নদী যেটার বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ। আচ্ছা, আই থিঙ্ক এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখি বলো, তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন নদী কোনটি? সুরমা, তিস্তা, ব্রহ্মপুত্র নাকি পদ্মা? তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন নদী কোনটি? আমি তোমাদেরকে ম্যাপ দেখিয়ে দিচ্ছি, ম্যাপ দেখে দেখে অ্যান্সার করো, তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হবে। দেখি বলো, তিব্বতের মানস সরোবর থেকে যেই কই যেন গেল এমসিকিউটা, যে নদী উৎপত্তি হয়েছে তার নাম কি? দেখি অ্যান্সার করতে পারো কিনা, দেখি কে অ্যান্সার করতে পারো। ম্যাপ দেখে দেখে অ্যান্সার করো। তিব্বতের সরোবর থেকে যেটা উৎপত্তি হয়েছে তার নাম কি? আচ্ছা, অ্যান্সার আসা শুরু করেছে। অনেকেই বলছো তিস্তা, অনেকেই বলছো ব্রহ্মপুত্র। আচ্ছা, সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে মিতুল। সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে মিতুল। এই তো সবাই পারছে। এই ব্রহ্মপুত্র, হ্যাঁ। মেহের, বি না তো, তিস্তা না তো, তিস্তা তিস্তা না তো। এই যে দেখো ম্যাপটা আরেকটু দেখাই, তিস্তা তো সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, তিব্বতের কৈলাস সরোবর থেকে ব্রহ্মপুত্র এসছে। আচ্ছা, এটার অ্যান্সার হবে কি তাহলে? এটার অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। এই যে সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, এবার আমরা দেখব উপনদী শাখা নদীগুলো, বুঝছো? এখন উপনদী কি শাখা নদী কি এই জিনিসটা বলি। আমরা মূলত প্রধান প্রধান নদীগুলোর উপনদী শাখা নদী পড়বো। তার আগে উপনদী আর শাখা নদীর কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করি। ধরলাম এটা আমাদের মূল প্রবাহ, মূল প্রবাহের মধ্যে আরেকটা জায়গা থেকে উৎপত্তি হয়ে যখন একটা প্রবাহ মূল প্রবাহতে পতিত হয়, তখন এটাকে আমরা বলি উপনদী। উপনদী। আর এই মূল প্রবাহ থেকে আরেকটা প্রবাহ যেটা বের হয় এটাকে আমরা বলি শাখা নদী। কি বলি? শাখা নদী। আই থিঙ্ক এই শাখা নদী আর উপনদীর কনসেপ্টটা ক্লিয়ার। শাখা নদী উপনদীর কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে কি গেল, কি দাঁড়াইলো? মূল প্রবাহের মধ্যে যে আচ্ছা, কিসের অ্যান্সারটা বলবো? কিসের অ্যান্সার? রুবাইয়া আক্তার, এ আর এর অ্যান্সার মানে? আচ্ছা, আর উপনদী শাখা নদীর ব্যাপারটা আমরা বুঝলাম। মূল প্রবাহের মধ্যে যখন আরেকটা প্রবাহ এসে পড়ে তখন সেটাকে আমরা বলি উপনদী, এবং মূল প্রবাহ থেকে যেই প্রবাহটা যায় সেটাকে আমরা কি বলি? শাখা নদী। এবার দেখি পদ্মার শাখা নদীগুলো কি কি। এই যে মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, কপোতাক্ষ, গড়াল, বড়াল, অনেক কিছু নাম। আমরা এটা জাস্ট মনে রাখবো, আমাগো কুমারের ভাই বড়ই চিটার। আমাগো কুমারের ভাই বড়ই চিটার দিয়ে আমরা পদ্মার শাখা নদীগুলো মনে রাখবো। ও, পদ্মা নদীর আরেক নাম হচ্ছে কিন্তু কীর্তিনাশা। পদ্মা নদী কি করে? সব কিছু নাশ করে দেয়, তাই একে কি বলা হয়? কীর্তিনাশা বলা হয়। আচ্ছা, তারপর এইটা অপর নাম কিন্তু নলিনীও আছে, নলিনী কিন্তু অনেকের নাম। আচ্ছা, আমাগো কুমারের ভাই বড়ই চিটার, এটা আ দিয়ে মনে রাখবো আড়িয়াল খাঁ, ম দিয়ে মনে রাখবো মধুমতি, মাথা ভাঙা, গো দিয়ে মনে রাখবো গড়াই, কুমারের দিয়ে মনে রাখবো কুমার, ভাই দিয়ে মনে রাখবো ভৈরব, বড় দিয়ে মনে রাখবো বড়াল, ই দিয়ে মনে রাখবো ইছামতি, এবং চিটার দিয়ে মনে রাখবো চিত্রা। দেখো একটা ছন্দ দিয়ে পুরো শাখা নদী ক্লিয়ার একদম। এটা কিন্তু আসে, পরীক্ষায় আসে, বুঝছো? একটা ছন্দ দিয়ে পুরো পদ্মা নদী শাখা নদী ক্লিয়ার। শাখা নদী তো পড়লাম, এবার উপনদী পড়বো না? উপনদী তো পড়বো, ঠিক আছে। দেখো, মহানন্দ, টাঙ্গন, পুনর্ভবা, নগর কুলিক,
এই কুলিক দিয়ে একটা কথা বলি। কুলিক হচ্ছে এমন নদী যেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসেনি। কুলিক হচ্ছে বাংলাদেশে গিয়েছে কিন্তু ফেরত আসেনি। এটা কিভাবে মনে রাখবা? আমরা যখন পানি মুখে নিয়ে কুলি করি ওটা ফেলে দিই, ফেলে দেওয়া পানিটা কি আবার মুখে ব্যাক আসে? আসে না। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ফেরত না আসা একমাত্র নদীর নাম কি? কুলিক। এটা এভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি উপনদীর নাম। উপনদীর নামগুলো মনে রাখবা। মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো, মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো। মহানন্দে দিয়ে মনে রাখবা মহানন্দা, কুলিক দিয়ে কুলিটা দিয়ে মনে রাখবা কুলিক, পূর্ণ দিয়ে মনে রাখবা পুনর্ভবা, এবং নগরে এলো দিয়ে মনে রাখবা নগর। ঠিক আছে, নগরে দিয়ে মনে রাখবা কি? নগর। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পদ্মা নদীর শাখা নদী উপনদী পড়লাম, এখন যমুনা নদী পড়ব। যমুনা নদীর শাখা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। ধলেশ্বরী মনে অনেকে আছে, আমাদের ঢাকাতে বুড়িগঙ্গা আছে না? বুড়িগঙ্গা কার শাখা নদী? বুড়িগঙ্গা হচ্ছে যমুনার শাখা নদী। হ্যাঁ, এই ক্লাসটা মেডিকেল এক্সামের জন্য, কিন্তু মেডিকেলে হচ্ছে তোমার এত ডিটেলসে জানতে হবে না, কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে পড়াচ্ছি যাতে তোমাদের বেসিকটা বুঝতে পারো যে এই ব্যাপারগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে, সব কিছুই ইম্পর্টেন্ট না, এখান থেকে ভৌগোলিক তোমাদেরকে ভৌগোলিক অবস্থান যেটা পড়লাম এত ডিটেলস ইম্পর্টেন্ট না, কোনটা ইম্পর্টেন্ট সেটাও ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য, অ্যাট এ টাইম ভার্সিটির জন্য, আবার যারা চাকরি দিবা, চাকরির প্রিপারেশন নিতেছো তাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একের ভিতর সব। আচ্ছা, যমুনা নদীর উপনদীগুলো দেখো, তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙালি, দুধকুমার, তারপর হচ্ছে যমুনেশ্বরী। নামগুলো মনে রাখবা। বাঙালির যুবতী দুধ কলা খায়, বাঙালির যুবতী দুধ কলা খায়। বাঙালির যুবতী কি খায়? দুধ কলা খায়। দুধ কলা দিয়ে কাল সব পুষে, বুঝছো? বাঙালির দিয়ে মনে রাখবা বাঙালি নদী, তারপর যুব দিয়ে মনে রাখবা যমুনেশ্বরী, যুবতীর তি দিয়ে মনে রাখবা তিস্তা, দুধ দিয়ে মনে রাখবা দুধকুমারী, ক দিয়ে মনে রাখবা করতোয়া, লা দিয়ে মনে রাখবা ধরলা, ধরলা, লায়ের লা, ধরলার লা। তারপর দুধ কলা খায়ের আ দিয়ে মনে রাখবা আত্রাই, কলা, কলা, কলা লায়ের আ, বুঝছো? আ দিয়ে মনে রাখবা কি? আত্রাই। আচ্ছা, এগুলো এসএসসি বিজিএস এ ছিল, হ্যাঁ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ছিল, খুবই ইন্টারেস্টিং, অনেক মজা মজা করে পড়েছি আমরা, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের উপনদী, যমুনার উপনদীগুলো দেখলাম, এবার আমরা মেঘনার উপনদী দেখব। মেঘনার উপনদী হচ্ছে মনু, বাউলাই, তিতাস, গোমতী। এটা আমরা মনে রাখবো, মনু ও গোমতী তিতাস নদীর বাউল। কোন নদীর বাউল? তিতাস নদীর বাউল। আচ্ছা, মনু দিয়ে মনে রাখবো মনু, গোমতী দিয়ে মনে রাখবো গোমতী নদী, এবং তিতাস নদী দিয়ে মনে রাখবো আমরা তিতাস, এবং বাউল দিয়ে মনে রাখবো বাউলাই নদী। একদম ক্লিয়ার, মনু ও গোমতী তিতাস নদীর বাউল, মনু ও গোমতী তিতাস নদীর বাউল। আচ্ছা আচ্ছা, ইসরাত বলেছে জিকে নিজে পড়ার চাইতে ক্লাস করলে ভালো মনে থাকে। হ্যাঁ, নিজে নিজে পড়লে একটু বোরিং লাগে, আরে ধুর কি এগুলা। আমরা যখন একটা ক্লাস রেডি করি তোমাদের জন্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে কিভাবে এটা আকর্ষণীয়ভাবে বোঝানো যায়, ইজিয়েস্ট ওয়েটা আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি, কিভাবে তোমরা সবচেয়ে বেশি ভালো বুঝবে। তাই ক্লাস করে নেওয়াটাই বেটার, 1-1.5 ঘন্টার ক্লাস। তারপর যারা পরে ক্লাস করবা তারা 2x স্পিডে দেখে নিবা, যেখানে বুঝবা না 10 দেখে নিবা, খুব সুবিধা। অনলাইন ক্লাস অনেক সুবিধা, বুঝছো, আরাম করে ক্লাস করা যায়। আচ্ছা, এবার আসি কর্ণফুলীর উপনদীগুলা। দেখো, কর্ণফুলীর উপনদী কি? হালদা, বোয়ালখালী, কাসালাং, চেঙ্গি, রাখিয়াং, মাইনি। এইটা মনে রাখবা, চেঙ্গি রেখে হাঁকাবো মা, চেঙ্গি রেখে হাঁকাবো মা। এটা দিয়ে মনে রাখবা, চেঙ্গি দিয়ে চেঙ্গিস, রেখে দিয়ে রাখিয়াং, হা দিয়ে হচ্ছে হালদা, কা দিয়ে হচ্ছে কাসালাং, বো দিয়ে হচ্ছে বোয়ালখালী, এবং মা দিয়ে হচ্ছে মাইনি। মা দিয়ে কি? মাইনি। আচ্ছা, এই ক্লাস শেষ, তোমরা কি দেখে ফেলছো? ধুর, একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। আচ্ছা, ক্লাস শেষ, এবার কাচির বিরিয়ানির ব্যবস্থা, বিরিয়ানির ব্যবস্থা আছে, বুঝছো? আচ্ছা, যা এই যে দেখলাম 79 জন ক্লাসে আছো, এই যে শুরুতে যেগুলো চলে গেছিস না, এগুলো একটাও বিরিয়ানি পাবি না। আপুরে ডাক দিতাছি কাচি আনার জন্য, দাঁড়া আনতাছে। এবার তোমাদের সেই কাঙ্ক্ষিত সময়, যাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করছি, তারা হচ্ছে এই যে গরম গরম বিরিয়ানি খাইতে রেডি হও। এই যে বিশাল একটা থালা নিয়ে, মঠ ভাই ভুরি ভোজনের অঙ্গীকার থেকে তোমাদের জন্য আমরা বিশাল এক বড় কাচির আয়োজন করেছি। দেখো কত বিশাল বড় আলু আছে, দুটা বড় বড় মাংসের পিস আছে, খুব জুসি এবং টেন্ডার, মাংসটা অনেক সফট, অনেক মশলাদার, খুব বেশি স্পাইস না, মানে জিভে জল আনার মতো, অনেক টেন্ডারিং, বুঝছো? এত বিশাল থাল থেকে যে 79 জন আছো, সবগুলো কাচ্চি একটু একটু ভাগ করে খাও তো বাচ্চারা, একটু ভাগ করে করে খেয়ে নাও। এই যে তোমাদের কাঙ্ক্ষিত সময়, আমাদের ভুরিভোজের একমাত্র অঙ্গীকার, মঠ ভাই থেকে তোমাদের জন্য কাচ্চি, 1 প্লেট কাচ্চি নিয়ে এসেছি। এটা রান্না করছে আফসানা আপু, বুঝছো? তোমাদের জন্য স্লাইডে নিয়ে আসছি, সবাই একটু একটু ভাগ করে খেয়ে নাও।
মজা হয়েছে কিনা জানাও তো বাচ্চারা, মজা হয়েছে কিনা একটু জানাও তো, খেয়ে বলো মজা হয়েছে কিনা। আচ্ছা দেখে ফেলছিস তো কি হয়েছে, এখন খাইতে দিছি, খা। ঠিক আছে। আরে রাগ করতেছো কেন জেরিন, আমি তো খাবোই, তোমাদেরকেও খাওয়াই, তোমরা খায়ে অবশিষ্ট থাকলে আমি খাবো, খেয়ে নাও। আচ্ছা কুরিয়ার করে না আপু, কুরিয়ার ঠিকানা দাও, কুরিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। কুরিয়ার করবো না আজকে, তোমাদেরকে ওপেন একদম ফেসবুকে ওপেন দিয়ে দিব, সবাই ভাগ করে খেয়ে নেবে, বাংলাদেশের স্বার্থে জনগণের জন্য উন্মুক্ত। আচ্ছা যারা যারা আছো তোমাদের জন্য এরকম প্রতিদিন বিরিয়ানি, কাচ্চি, মজার মজার রুই মাছ, ইলিশ মাছের ব্যবস্থা করা হবে আমাদের প্রি মেডিকেল ব্যাচে। প্রতিদিন ক্লাস করবো আর মজার মজার খাওয়া, যা যা খাইতে চাও সব সব খাওয়ানো হবে প্রি মেডিকেল ব্যাচে। আর এত সুন্দর করে গুছিয়ে ক্লাস, এর চাইতে ভালোভাবে ক্লাস আমরা নিব। আজকে তো সময় স্বল্পতা, বিশাল টপিকের কারণে আমরা এত ডিটেলসে ক্লাস নিতে পারিনি। তাও যতটুকু নিয়েছি তোমাদের কেমন লেগেছে এটা তোমরা রিভিউ করে জানাতেও পারো, গ্রুপে পোস্ট করতে পারো। আচ্ছা তার উপর আরেকটা জিনিস হচ্ছে, প্রি মেডিকেল ব্যাচে আমাদের ভর্তি চলছে মাত্র 5,550 টাকায়। আমরা এখানে বেসিক ধরে ধরে পড়িয়ে দেবো, যাদের টেস্ট এক্সাম চলছে তারা টেস্ট শেষ করে তারা এই ক্লাসগুলো করে নিবে, এবং প্রি মেডিকেলে যারা ভর্তি হবা তারা আমাদের পেজে নক করতে পারো। আমাদের পেজে নক করলেই তোমরা প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার সব ডিটেলস পাবে। আচ্ছা বাচ্চারা বলো কেমন হয়েছে, এবার বলো কাচ্চি ইয়াম্মি। আচ্ছা সোনালি বণিক অনেক মজা তাই না? আচ্ছা সবাই বলতেছে অনেক মজা। আসান আপুকে একটা থ্যাঙ্কস দিয়ে দাও তো, অনেক মজা করে রান্না করছে আপু। আচ্ছা স্লাইডগুলো দিয়ে দিয়ে আপু, হ্যাঁ স্লাইড দিয়ে দিব, এই যে ক্লাস শেষ হলেই আমরা স্লাইড আপলোড করে দিব। আচ্ছা অনেক সুন্দর ছিল ক্লাসটা। আচ্ছা তোমরা গ্রুপে পোস্ট করতে পারো ক্লাসের ব্যাপারে, হ্যাঁ। তাহলে আজকের জন্য এটুকুই, কাচ্চি খাওয়া